জয়নব খালা বাবাকে ডাকতে গিয়ে ফিরে এলেন শূন্য ফলাফল নিয়ে। বাবা আসেননি। আসতে পারলেন না তিনি হয়তো জোরালো অভিমানের বিড়ি পেরিয়ে আমাকে বিদায় জানাতে। আমার মন খারাপের মাত্রা আর বাড়ল না যেন। হৃদয় ভীষণ নির্দয় পানসের রূপ দখল করেছে। খালার অশ্রুসিক্ত আকুতি ভরা চোখের দিকে তাকিয়ে বললাম, আমি যাচ্ছি খালা, ভালো থাকবেন। খালা মাথা ঝাঁকালেন। আমি হাতের ব্যাগ টেনে সব কিছু পিছু ফেলে পথ ধরলাম সামনের। বুকের মাঝে বইতে লাগলো জ্বর। আমি কেমন মেয়ে, আমার আসল ঠিকানা, আমার আসল মানুষ আপাকে আপন করতে পারলো না। ভাবতে গিয়ে একবার পিছু ফিরে চাইলাম। খালা দাঁড়িয়ে আছে মেন ডোরের সাথে মাথা ঠেকিয়ে। শরণ, তাকে একবার দেখার ইচ্ছে হলো খুব, কিন্তু সে যে আমার থেকে আড়ালে। চোখের কোঠরে অশ্রু বের করলো। মায়ের কথা ভীষণ মনে পড়ল। বাবার ভালোবাসার অভাব বোধ করে কাঙ্গালিনী হয়ে উঠলাম হুট করে। আমার একুল ওকুল দুই কুলে সর্বনাশা দুর্দশা ডুবিয়ে দিয়েছে। আমি এই ভেঙে গুড়িয়ে দেওয়া পরিস্থিতিগুলো কার হাতে ধরে পাড়ি দিব? চোখ বেয়ে জল গড়িয়ে গেল। অগ্রসর হলাম পুনরায় সামনের দিকে। সরু পাকার পরটা দুপাশে গোলাপ গাছের সমারোহ, বামে ফুলের বাগান। শিউলি তলা যেন দূর হতে আমাকে ডাক দিয়ে বলে যাচ্ছে, মনে আছে খেয়া, আমার ফুল করিয়ে স্মরণ একদিন তোর হাতে ধরিয়ে দিয়েছিল। বেলি গাছ নীরবে যেন বলছে, সর জেদের কাছে হার মেনে স্মরণতকে বেলিও উপহার দিয়েছিল, মনে আছে? খুব মনে আছে আমার। কাঠখোট্ট সম্পর্কের কিছু মধুস্মৃতি কী করে ভুলে যাই আমি। এও আমার মনে আছে। সেদিন জ্বরে আক্রান্ত সোয়াকে নিয়ে আমি ছাদে উঠেছিলাম। কোলে উঠে কাঁধে বর দিয়ে শুয়েছিল সোয়া। আকাশে অদ্রবৃত্ত ছাদের ঝলক লেপটে ছিল ছাদের প্রতিটি অংশে। মেয়েকে আমার কাছে রেখে স্বস্তি মেলেনি স্মরণের। মাগরিবের নামাজ মসজিদে আদায় করে এসে ছুটে গিয়েছিল ছাদে। সোয়া নিজের কাছে নিতে চাইলে বিপরীতে তাকে আমার পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখতে হয়েছিল ছাদ। ম্যাম, বড় স্যার আপনাকে নামিয়ে দিয়ে আসতে বলেছে। হঠাৎই অচেনা কণ্ঠের সুর। ভাবনা দূরে পালিয়ে গেল। চোখ তুলে সামনে তাকাতেই নজরে পড়ল ড্রাইভারকে। ঠিক আছে, চলুন। অল্প বয়সী ড্রাইভার ছেলেটা সামনে হাঁটতে আরম্ভ করলো। আমি ওর পিছু নিলাম। বেহায়া মন এক টুকরো আশা রেখেছিল যে সে আসবে, কিন্তু সে এখনও লাপাত্তা। নিজের মনের আশার উপর ধিক্কার দিলাম বার কয়েক। যদিও বা সে এসে বললেও আমি ফিরে যেতাম না বলেও। সোজা এসে উঠে পড়লাম প্রিয়ার বাসায়। মুঠোয় দুটো ঘুমের ওষুধ নিয়ে আজকের মতো এবেলা পড়ে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। নড়চড়ও হলো না। প্রিয়া বেশ কয়েকবার আমার নিকট জানতে চাইলো কেন এমন করছি আমি। জবাবে বললাম পরে বলবো, এখন আমাকে একটু একা ছাড়। কথা বাড়ায়নি প্রিয়া। আমি ঘুমিয়েছিলাম বেশ সুখে। এই সুখ টেকেনি। ঘুম ছুটে যেতে আবারও ভর করলো দুঃখ বিষণ্ণ। সন্ধ্যা পেরোলো তিক্ততা নিয়ে, রাত গেল উদাসীন হয়ে। পরদিন সকালে স্কুলে ছুটতে হলো। বাচ্চাদের সাথে কেটে গেল দুপুর। একটা টিউশনি করলাম দুপুর 2টা থেকে 3টা অবধি। তারপর প্রিয়াদের বাসায় ফিরলাম 3:30টার নাগাদ। প্রিয়ার মা বাবা বাসায় নেই। গত 2 দিন হলো তারা কোনো এক আত্মীয়র বাড়িতে অতিথি বেশে আছে। আমি ফ্রেশ হয়ে টিভির সামনে বসেছিলাম। টিভি চালু করতে প্রথমে যা নজরে এলো তা এড়িয়ে যেতে বাধ্য হলাম। নিজের মনের ভুল ভেবে অনেকটা বিরক্ত হলাম নিজের প্রতি। কিন্তু অবাক করা বিষয়টা মোটেও আমার মনের ভুল ছিল না। টিভিতে ঠিকই দেখানো হচ্ছে স্মরণের হাস্যোজ্জ্বল মুখ। 3-3বার চোখ ঘষে তাকালাম। প্রতিবারই ফলাফল স্মরণ। অতি অবাকে উঠে দাঁড়িয়ে গেলাম আমি। কৌতূহলে সাগরে ডুবে গভীর মনোনিবেশ করলাম টিভির পর্দায়। সেখানে বলা হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের জুনিয়র অফিসার স্মরণ আহমেদ কর্তৃক আজ হাতে নাতে ধরা পড়েছেন নারী ব্যবসায়ী জয়, যে কিনা গত রাতে পাচার করতে যাচ্ছিল 10 জন নারীকে। রাত 3টার নাগাদ জুনিয়র অফিসার স্মরণ সাহসিকতার সাথে তার টিম নিয়ে হাজির হয় কক্সবাজার সমুদ্র সৈকতে। ক্রিমিনাল এতটাই পাকাপোক্ত ভয়ঙ্কর ছিল যে সিনিয়র অফিসার এ কাজে জুনিয়র অফিসার স্মরণকে যেতে বাধা প্রদান করেন, কিন্তু তিনি বাধা মানেননি। এ কথা স্বয়ং সিনিয়র অফিসার আলম নিজের মুখে স্বীকার করেছেন। তাছাড়া এই তত্ত্বে জানা গেছে অফিসার স্মরণের ব্যক্তি জীবনের সাথে জড়িয়ে আছে পুরনো কোনো শত্রুতা ক্রিমিনালদের। তবে তা কি, এটা এখনও জানা যায়নি। অফিসার স্মরণ ক্যামেরার সম্মুখে আসতে নারাজ। তিনি এমন গর্বের কাজ করার পরেও মুখ খোলেননি সাংবাদিকদের প্রশ্নে। বাবার নজর এড়িয়ে চাকরিতে যোগদান করে আজ তিনি হাজার মানুষের স্যালুট প্রাপ্ত। পূর্বে পাচারকৃত নারীদের ফিরিয়ে আনার ওয়াদা দিয়েছেন সিআইডি অফিসার আলম। এই অভিযান চলবে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আমি নিজের অজান্তেই শরীরের ভার ছেড়ে পড়ে রইলাম সোফায়। বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেলাম সংবাদ শুনে। স্মরণ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কর্মকর্তা। নারী পাচারকারীর সাথে তার দ্বন্দ্ব। ভাবতে গিয়ে হুট করে মাথায় জল করে উঠল একটি নাম, অথই। মুহূর্তে শিহরিত হলো দেহ। গলায় চুড়ি দিয়ে আঘাত করা লাশ। তবে কি, হ্যাঁ, ঠিকই মিলে যাচ্ছে হিসেবের খাতা। তড়িঘড়ি করে ভাবনা ফেলে ফোন হাতে নিলাম। বাবার নাম্বারে ডায়াল করলাম কয়েকবার, কিন্তু আমার দুর্ভাগ্য বাবা ফোনই তুললেন না।
বিরাট একটা ধাক্কা যেন খেয়েছি আমি। বিষয়টা জালের মতো ছড়িয়ে গেছে যেন দেশে। ওয়ারেশিয়া নীলিমা শান্ত সকালে আমাকে ফোনে একটা কথাই বলেছে, শরণের আগের বউকে কি এরাই মেরেছে? শোনা যাচ্ছে শরণের ওয়াইফ মার্ডার হয়েছে, কিন্তু শরণ কাউকে জানায়নি। তুই কিছু জানিস? প্রিয়া আসরের পর ফোন কাটতে গিয়ে ইউটিউবে নিউজ পেয়ে দৌড়ে এসে আমাকে দেখিয়ে গেল, সঙ্গে বলে গেল, এই মহান কাজের জন্য তাকে নোবেল দেওয়া হলেও আমি তাকে একটা থাপ্পড়ও কিনে দেব না। বুইড়া বেটা নিজের বউ ফেলে দিয়ে অন্যর বউ উদ্ধার করতে গেছে। কারো কথার পিঠে কোনোরূপ জবাব দিতে পারলাম না আমি, শুধু ফেল ফেল করে তাকিয়েছিলাম। সকলেই আমাকে বউকে বউকে এপার হতে ওপারে ফেলে দিল, কিন্তু একবারও বোঝার চেষ্টাই করলো না আমিও তাদের অবস্থানেই দাঁড়িয়ে। আমিও অবগত নয় এ বিষয়ে। বেলা কাটলো স্মরণের বিষয়কে ঘিরে ভাবতে ভাবতে। 2 দিন পর রোজা। প্রিয়া গোদলি শেষ ভাগে বেরোলো প্রয়োজনীয় দ্রব্য কিনতে। আমি একা রইলাম বাসায়। চায়ের পানি চুলোয় দিয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় হঠাৎ করে কলিং বেলের শব্দ। ভাবলাম বুলো মনের মেয়েটা পার্স বা ফোনটা হয়তো ফেলে গেছে কিনা, এমন ভাবনা মনে চেপেই দরজা খুলে দিতেই ভাবনা বদলে গেল। চোখের সামনে দাঁড়ানো 4 জন ছেলে, প্রত্যেকের মুখে ডাকা মাখছে। অজান্তে মনটা কুডেকে ওঠে। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ করে। পরিস্থিতি মোটেও সুবিধার মনে হলো না আমার। আমি ঠাস করে দরজা বন্ধ করার মনোভাব পুষতে হুট করে একজন আমার হাত ধরে বসলো। অন্তরাত্মা কেঁপে উঠল আমার। ওই হাত ছেড়ে দে বলছি। হাত ধরতে মানা করছে স্যার, সুন্দর করে কিডন্যাপ করতে বলেছে। আমাদের শুধু দেখে যেতে বলেছে ম্যাম, আছে কি না। আমি স্তব্ধ হয়ে গেলাম অচেনা ব্যক্তিদের কথোপকথন শুনে। প্রশ্ন করে বসলাম, স্যারকে? কোন স্যার? জবাব পেলাম, জোহান ফোন কর স্যারকে, আর ক্লোরোফর্মটা দে। জোহান নামে ছেলেটা ক্লোরোফর্ম দিতেই আমার নাকে মুখে স্প্রে করা হলো। কিডন্যাপের ধরন চলন দেখে হতবাক আমি, হতবুদ্ধি। নিজেকে বাঁচানোর কথা মাথায় আসার পূর্বে তারা স্প্রে করে দিল ক্লোরোফর্ম। ক্রমে চোখে আদা নেমে ঢুলে পড়লাম মাটিতে। তারপর কতটা সময় অতিবাহিত হয়েছে তা আমার অজানা। যখন চোখের পল্লব খুলে গেল তখন সামনে দাঁড়িয়ে ছিল সে 4টি ছেলে। এবার মুখ উন্মুক্ত, মাস্কবিহীন। তাদের ছেড়ে দৃষ্টি আরও একটু সামনে দিতেই চোখে বেশি উঠল সাগরের উত্তাল ঢেউ। হিম হিম দমকা হাওয়া গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। আমার লম্বা চুলগুলো উন্মুক্ত হয়ে আমাকেই বিরক্তি সাগরে ডুবিয়ে দিয়েছে। এই পরিস্থিতি ঠিক সহ্য সীমার বাহিরে চলে গেল। কোনো কিডন্যাপার এমন মগার রোগালো পাঠিয়েছে? শুধু বৈদ্যুতিক খুঁটির মতো সরু আর লম্বাই যেন। বুদ্ধি এখনও কচু গাছের গোড়ায়। মুখে স্টেপ লাগিয়ে রেখেছে, হাতেও কস্টেপ দিয়েছে। ভয়ভীতি সিটে ফোটা অনুভব করছি না। আমি অনুভব করছি বিশাল আকারের এক বিরক্তি, মহাবিরক্তি। অগ্নিঝরা চক্ষু নিয়ে তাকালাম 4টে মানুষরূপী বৈদ্যুতিক খুঁটিগুলোর দিকে। ইশারায় বোঝাতে চাইলাম মুখ মুক্ত করে দিতে, কিন্তু তারা শুধু ফেল করে তাকিয়ে রইল। এবার আমার অতি রাগে চোখের জলে আগমন ঘটল। টুপ করে এক ফোঁটা অশ্রুবিন্দু বালির উপর পতিত হতে অনুভব করলাম কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে থাকতেই সে সীমাবদ্ধ নয়, অতি যত্নে মুখের কষ্টে খুলে দেওয়ায় মগ্ন হয়েছে সে। আমি চট করে মুখ উর্ধে তুলে দৃষ্টি রাখতে চাইলাম আগন্তুকের পানে। আলো আধারে মিলন মেলায় চোখে ফুটে উঠল চিরচেনা মুখের অবয়ব। আমার চোখে চোখ পড়তে সে অতিবলম্বে সরল কৌশলে দৃষ্টি সরিয়ে নিল। আমি অবাক, বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম শরণের দিকে। শরণ আমাকে কিডন্যাপ করলো, কিন্তু কেন? আসমান জমিনের দূরত্ব গুছিয়ে পেলাম শুধু হেতু খুঁজতে, কিন্তু বিফল আমি খুঁজে পেলাম না খড়কুটোর মতো তুচ্ছ কোনো বিষয়ও। যেতে পারো তোমরা। 4টে ছেলের উদ্দেশ্যে এই কথা ছুড়ে দিতেই তারা হনহন করে প্রস্থান করলো। আমার বিস্ময় ফুরোয়নি। প্যাল প্যাল করে তার পানে তাকিয়ে আমি কারণ খুঁজতে ব্যস্ত। তাকে বুঝে ওঠার লড়াইয়ে মত্ত। দারুণ ওয়েদার, সে মন্তব্য রাখলো প্রকৃতিকে ঘিরে। আমি অন্তরালে ক্ষিপ্ত হলাম তার এমন কিছু হয়নি ভাব দেখে। চড়াও হয়ে কণ্ঠস্বর কঠিন করে বললাম, আমাকে এভাবে এখানে নিয়ে আসার কারণ কি? আপনি কি ভাবছেন কি নিজেকে? দেখুন, আমিও তো একটা মানুষ, আমারও সহ্য সীমা আছে। আপনাকে মুক্তি দিয়ে আমি চলে এসেছি, এখন আবার কী চান আপনি? শরণ সমুদ্র থেকে মুখটা ফিরিয়ে নিল, দাঁড়ালো আমার চোখে চোখ রেখে মুখোমুখি। দমে নেই আমিও। অনমনীয় মুখ নিয়ে তার চিত্রগাহে অক্ষিতে দৃষ্টি রেখেই রাখলাম। কাটলো সময় এভাবে মিনিট 2 শুধু চলছিল সমুদ্রের গর্জন আর বাতাসের শাসাদর্নি। নিস্তব্ধতা ভেঙেছে স্মরণের একটি বাক্যে। আমিও চেয়েছিলাম কল্পজগতে বা বাস্তবে আর কোনোদিন কখনো তোমার সাথে আমার দেখা না হোক, কিন্তু আমার খাখা করা মরুভূমি হৃদয়ে তুমি বৃষ্টি জড়ালে যেন 1 সেকেন্ডের জন্য। আমার তনু মন স্তব্ধ হয়ে গেল শরণের এই কথা শুনে। অশ্বের চাইতেও দ্রুত গতিতে আমি তাকালাম তার চোখের দিকে। খোলা আকাশে পূর্ণ চাঁদের কিরণে চোখে ভেসে উঠল শরণের নিরুপায় মুখ। আমি সব কথা ভুলে গেলাম।
মস্তিষ্ক অসাড় হয়ে গেল যেন। এ আমার জন্য এক বিরাট ঝটকা। শরণ 2 কদম বামে সরে একটু পিছনে পথ ধরল। তার পথ চলার সাথে চলন আমারও দৃষ্টি। আরও একটা বিস্ময় আমাকে গুলিয়ে দিল। আমি স্বপ্ন জগতে নাকি বাস্তবে। জ্বলন্ত ক্যান্ডেলের মেলা। বাতাসের দাপটের কাছে হার না মেনে বেঁচে আছে। ক্যান্ডগুলো বিনস্ত গোলাপের পাপড়িতে লেখা কিছু অক্ষরকে গিয়ে কেউ ভীষণ যত্ন করে লিখেছে, আই নিড ইউ ইন মাই লাইফ। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার স্মরণের পানে তাকিয়ে আবারও তাকালাম আবেগের স্পর্শ পাওয়া লেখাগুলোর দিকে। স্মরণ নিজের অবস্থান হতে আমাকে জানিয়ে দিল, খেয়া পিড়ে চলো, আমরা বাবা মেয়ে তোমাকে আসক্ত হয়ে গেছি। আমি কখনোই তোমাকে অথৈ জায়গা দিতে পারবো না, তবে তোমাকে ছাড়া আমার চলবেও না। দম বন্ধকর পরিস্থিতি থেকে একটু হলেও বেরিয়ে এসেছি তোমার জন্য। আমার জীবন বাঁচাতে ইচ্ছে করছে, সুস্থ হয়ে বাঁচতে ইচ্ছে করছে। আমার তো কোনো দোষ নেই, আমি তো চাইনি তোমাকে, কিন্তু তুমি এমন কিছু করেছো যার জন্য তুমি বাড়ি ছাড়ার কথা বললে আমার বুকটা কেঁপে উঠেছিল। মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম ঠিক হয়ে যাবে 2 দিন পর। সেই রাতে আসামি ধরতে আমি সৈকতে আসি, পরদিন পর্যন্ত ইনভেস্টিগেশন চলে। এই সুযোগে তুমিও দাও। ব্যাস, বুকে একটা ব্যথা শুরু হলো। সেই ব্যথা সময়ের সাথে সাথে বাড়তেই লাগলো। টেবিলে খাবার দিচ্ছে না কেউ, আমার ঘরে কেউ উকি দিচ্ছে না। হুটহাট রান্না করে ভুলবশত এঁটো ওটা ফেলে দিয়ে শব্দ করছে না কেউ। স্মরণ বিরতি নিল যেন, বড় করে একটা শ্বাস টেনে পুনরায় শান্ত কণ্ঠে বলল, জানো, অথই আমাকে একটা কথা বলতো, স্মরণ, তোমার আরেকটা বিয়ে হবেই হবে, দেখে নিও তুমি। ওর এই কথা শুনে খুব রেগে যেতাম আমি। ও যুক্তি দেখাতো, যারা দ্বিতীয় বিয়ে করতে চায় না তাদেরই বাধ্য হয়ে বিয়ে করে নিতে হয়, আর যারা বিয়ে করতে চায় তাদের কপালে বিয়ে থাকে না। আচ্ছা স্মরণ, আমি মারা গেলে তুমি আবার বিয়ে করবে? ওর এই কথা শুনে আমি ওর সাথে কথাই বলতাম না রাগে। ও তখন আমার হাত ধরে আমাকে বুঝিয়ে বলতো, দেখো, বিয়ে করে দিও, বুঝেছ? যদিও আমার কষ্ট হবে, কিন্তু আমি ততক্ষণ কিছু দেখতে পারবো না। আমার কষ্টের চাইতেও তোমার কষ্ট আমাকে বেশি কষ্ট দিবে। আর শোনো, তুমি কিন্তু আমার চাইতে ওকে বেশি ভালোবাসতে পারবে না, বুঝেছ? তাহলে অনেক কষ্ট হবে আমার। স্মরণের গলার স্বর ক্ষীণ হয়ে গেল। আমার আপন চোখে কখন যে জলের আগমন ঘটেছে তা আমি ঠাহরি করতে পারিনি। গত 5 মাসের বন্দি দুঃখগুলো যেন আজ উন্মুক্ত করে দিয়েছে। আমি তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইলাম। স্মরণ এবার আর অথৈ আর তার মিষ্টি সম্পর্কের প্রসঙ্গে প্রবেশ করলো না। হেঁটে সোজা পথে চলে এলো আমার নিকট। দুপ করে হাঁটু গেড়ে বসে পড়লো আমার বেঁধে রাখা চেয়ারের নিকট। আকুতি ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আর অঙ্কনের সাথে কথা বলো না কখনো, আমার সহ্য হয় না। আমি দ্বিতীয়বার একটা আশ্রয় খুঁজে পেয়েছি, এটা আমি হারাতে চাই না। যে জিনিসটা আমার, সেটা শুধু আমারই, আমার মনে শুধু আমারই। তার একসেকেও কাউকে দিতে আমি রাজি নই। আমি ভাবনা দৌড়িয়ে পড়ে গেলাম। স্মরণ ইতিমধ্যে পুনরায় আমাকে বলল, খেয়া, আই নিড ইউ ইন মাই লাইফ, প্লিজ ফিরে চলো। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে মিহুসুরেই বললাম, আমার হাতের কষ্টে খুলে দিন আগে। স্মরণ প্রতিবাদ করে বলল, আগে তুমি উত্তর দাও, তারপর। আমি জানতাম এভাবে কিডন্যাপ করে না আনলে তুমি আমার একটা কথাও শুনতে না। এখন হাত খুলে দিলে কয়েকটা জাড়ি মেরেই তুমি চলে যাবা। স্মরণ নিজের কথাকে শেষ কথা করে আমাকে বদ্ধ অবস্থাতে রেখে দিল। সে মিথ্যে কিছু বলেনি, হয়তো সত্যিই আমি চলে যেতাম। বড্ড মন খারাপ বুকে চেপে তার বহু কথার এক কথাও না শুনে পাড়ি জমাতাম নিজের গন্তব্যে। ওন্ট ইউ গো উইথ মি, খেয়া? আবেগে যেন সিক্ত স্মরণের কণ্ঠ। আমি দিদার পাহাড় বেয়ে নেমে এলাম। দ্বন্দ্বের দেওয়াল ভেঙে দিয়ে তার স্থির চোখে দৃষ্টি রেখে বললাম, অ্যাম আই ইউর বিলাভ অর নিড? আমার হঠাৎ করা প্রশ্নই দিল। স্মরণ মোটেও প্রস্তুত ছিল না এমন পরিস্থিতির জন্য। আমি স্থির তাকিয়ে রইলাম। স্মরণ তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। বেশ কিছু সময় সে অপলক দৃষ্টিতে দেখে গেল আমাকে। আমার আখি জোড়া চলচল করে উঠল। স্মরণ হিমেয়িত। সে হিমশীতল কণ্ঠে জবাব দিল, কি মনে হয়? আমার অনুভূতিগুলো তো আমি বলেই দিয়েছি। সেসব শোনার পর যদি তোমার মনে হয় তুমি শুধুই আমার প্রয়োজন, তবে তাই। বিষণ্ণ স্বরের কণ্ঠ তার। ভালোবাসা বা না বাসা সম্পূর্ণই আপনার বিষয়। আমি কখনোই জোর করে কারো ভালোবাসা চাইও না। তবে আপনি কি জানেন আমার ভালোবাসার সময়সীমা? স্মরণ বিস্ফোরিত নয়নে তাকালো আমার দিকে। আমি তার দৃষ্টি অনুসরণ করে বললাম, ক্লাস 9 থেকেই আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কখনো ভাবিনি আপনাকে এভাবে পেয়ে যাব। আবার পাওয়ার পর কখনো ভাবিনি আপনি এভাবেই আমাকে কষ্ট দিয়ে এতটা পর করে দিবেন। কখন যেন আমার গলার স্বরটা উদাসীনতা নিমজ্জিত হয়েছে। চোখের জল গড়িয়ে গেছে কোনো এক সময়। স্মরণের মুখায়াপা বিস্পষ্ট বলে দিল সে আমার কথায় দারুণ অবাক।
বিস্ময়ে বাকরুদ্ধ। আমি তার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে দূর সমুদ্রে চাইলাম। ভয়ঙ্কর বাতাস বইছে, জ্বলন্ত মোমের অগ্নিশিখাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। সরি, কারো প্রয়োজন হতে আমার আপত্তি নেই, তবে পাশাপাশি প্রিয়জনও হতে চাই। প্রিয়জন মানুষের প্রয়োজন হয়। হুম, প্রয়োজন মিটে গেলে প্রয়োজনের জিনিসটাকে ফেলে দেওয়া হয়। স্মরণ স্তব্ধ হয়ে গেল। সে আগের মতো করে বসে আমাকে পর্যবেক্ষণ করলো কিছুটা সময়, তারপর হঠাৎ করে বলল, দূরত্ব না দিয়ে গুরুত্ব না দিয়ে দূরত্বটা বাড়াচ্ছ। আমার মনে হয় আমাদের মাঝে সব সময় দূরত্বটাই ছিল। গুছিয়ে দিতে চাইলাম, কিন্তু আমার হাত খুলে দেন, আমি চলে যাব, রাত হয়ে যাচ্ছে। স্মরণ আর কথা বাড়ালো না, তবে যেন ক্ষিপ্ত হলো প্রকাশ্যে। উপচে পড়তে লাগলো তার রাগ, তবে বেশ শান্ত ভঙ্গিতে খুলে দিয়েছে আমার হাতের কষ্টে। মুক্তি পেয়ে আমি উঠে দাঁড়ালাম। শাড়ির আঁচল ঠিক করে একবারও স্মরণের পানে দৃষ্টি না দিয়ে হাঁটতে চাইলাম সামনের পথে। ঠিক তখনই বাধা পড়ল। আচমকা শাড়ির আঁচলে টান অনুভব করলাম। অসীম কৌতূহল মনে বসিয়ে পিছন ফিরে চাইতে সে আমাকে উপেক্ষা করলো পুরোদমে। আমাকে এড়িয়ে দৃষ্টি নিয়ে গেল সামনের কারো দিকে। কিছুটা উঁচু কণ্ঠে হাঁক ছেড়ে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে আসো। আমি ততক্ষণে কপাল ভাঁজ করে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। লোকটা হুটহাট করে কাজ করে বসে। আজ বেজায় বিরক্ত লাগছে তার এই কাজগুলো। শরীর আসল টেনে ধরার মানেটা কি? তার উদ্দেশ্যটা কি? সারণ সম্পূর্ণ কথা ব্যক্ত করার পূর্বে সে হঠাৎই যেন 100 নিউটন বলে টেনে আমাকে ধপাস করে ফেলে দিল চেয়ারে। কিছু বুঝে ওঠার পূর্বে প্যাকেট থেকে বের করলো 2টি চুড়ি। আমি সৌর চোখে তাকিয়ে রইলাম। হাত দাও। কেন? সে জবাব দেওয়ার প্রয়োজনই মনে করলো না। ফুঁসে উঠল ভিতর থেকে। নিচ থেকেই আমার হাত টেনে নিল নিজের কাছে। মোটা ভারী চুড়ি একে একে পরিয়ে দিল হাতে। আমি বাসখাই গলায় বলতে চাইলাম কিছু একটা, কিন্তু সে আমাকে দ্বিতীয়বারের মতো নিশ্চুপ করে দিয়ে আমার নাকের নাক ফুলে হাত দিল। আমার অন্তরাল এবার চেয়ে গেল বিস্ময় এবং বিরক্তিতে। আমার নাকের ফুল খুলছেন কেন আপনি? প্রয়োজনে খুলছি, বলবো নাকি? প্রিয়জনকে সেভ রাখার জন্য খুলছি বলবো। কোনটা বললে তুমি খুশি হবে? প্রয়োজন শব্দটা তোমার পছন্দ না। আমি স্তব্ধ হয়ে গেলাম তার প্রতিক্রিয়ায়। প্রথমত তার নিঃশ্বাস আমার চোখে আশ্রে পড়ছে, অস্বস্তিতে আমাকে ডুবিয়ে রেখেছে। দ্বিতীয়ত তার এমন কাণ্ডখানা। আমার নাকফুল খুলে সে নিজের আনানো নাকফুল পরিয়ে দিল আমাকে। অনেক বড়, নাকের পাটার অর্ধেকটা জুড়েই তার অবস্থান। হাতে মোটা 2টো চুড়ি, অনেক মোটা। নাকে পুরো বড় নাকফুল। এবার যাও, পৃথিবীর যেখানে যেতে ইচ্ছে করে যাও। এবার অঙ্কনের মা কেন, যে কেউ দেখলেই বোঝা যাবে তুমি বিবাহিত। তুমি ভাবতে পারো তুমি ফিরে না চাওয়ার কারণে আমি ভেঙে পড়ব, দূরে চলে যাব, অনেক অনেক দূরে। বাট আমি এটা করব না, প্রশ্নই আসে না। আমি তোমার প্রতি আসক্ত হতে চাইনি, আর না চেয়েছিলাম তোমার জন্য বুকের মধ্যে একটা ব্যথা, কিন্তু তুমি এগুলো জোর করে স্থাপন করলে। সো এবার অনেক কিছুই হতে পারে। কথাগুলোর ফাঁকে ফাঁকে যেন লুকিয়েছিল তীব্র জেদ। আমি শঙ্কিত তার ভঙ্গিতে। জাহিন, দ্রুত খেয়ার জন্য আনা মেয়েগার্ডের ব্যবস্থা করো, আর আজ তুমি রেখে আসো। কথাটা বলে স্মরণ অগ্রসর হলো সমুদ্রের ঢেউর দিকে। জাহির নামের ছেলেটা আমাকে বলল, ম্যাম প্লিজ আসুন। জাহির নামের ছেলেটা আমাকে গাড়িতে করে পৌঁছে দিয়ে গেল প্রিয়াদের বাসায়। মাঝপথে আমি তাকে বড্ড বিরক্তি ছুড়ে দিয়ে বলেছিলাম, আমার কোনো গার্ড লাগবে না। আমি কি বিএপি কেউ নাকি? ছেলেটা শঙ্কিত বিদ্যুৎ চোখ নিয়ে আমাকে সাবধান করে বলছিল, গার্ড ছাড়া চলার কথা মাথাতেও আনবেন না ম্যাম। স্যারের আগের ভুলের জন্যই অথই ম্যাম। এবার আপনি এসব বলছেন? গতকাল স্যার যে ক্রিমিনালদের ধরেছে ওরা অথই ম্যামের খুনি। স্যারের সাথে ওদের শত্রুতা ছিল। স্যার ওদের কাজে বাধা দেওয়া থেকে একবার ডিউটি করতে গিয়ে স্যারের থেকে ভুলবশত একটা গুলি লেগেছিল পাচারকারীর বাইকে। তখন থেকে ওর ভাই হাঁটাচলা করতে পারে না, পঙ্গু হয়ে যায়। এই জেদ থেকে প্রতিশোধ নিল ওরা। অথই ম্যামকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। ওরা অমানুষের মতে ম্যামকে অত্যাচার করেছে, শারীরিক মানসিক। এমনকি ম্যামের গলায় ছুরি দিয়ে আঘাত করার আগে স্যারের কাছে ভিডিও কলে আসে। স্যারের সামনে মারা হয়। আপনি দেখবেন স্যার মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। স্যার তখন থেকে প্যানিক অ্যাটাকে আক্রান্ত। আমি শুধু বলবো, জাহিনের প্রতিটা বাক্যের দৃশ্য যেন আমার চোখে ফুটে উঠেছিল। আতঙ্কে উঠলাম আমি এমন খবর শুনে। বাসায় পৌঁছালাম এশার নামাজের ওপর। জাহিন যাওয়ার পূর্বে আমার হাতে ধরিয়ে দিয়ে গেল নতুন একটা ফোনের প্যাকেট। আমার পুরনো ফোনটা সে সমুদ্রের তলেই হয়তো হাবুডুবু খাচ্ছে সুখে। নতুন ফোনটা নিতে আমি আপত্তি করলাম। জাহিন মানল না, বলল আপনি নেওয়ার পর না হয় ফেলে দিয়েন, কিন্তু প্লিজ ম্যাম এখন নিতে হবে।
না হলে স্যার আমাকে আস্ত রাখবে না। এমনিতেই সারাদিন বলে আমি কোনো কাজ নাকি ঠিকঠাক মতো করতেই পারি না। এ কথা শোনার পরেও নিতে আমার কোর আপত্তি ছিল, কিন্তু জোর করে আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে জাহিন দ্রুত চলে যায়। আমি ফোনটা হাতে নিয়ে কিছুটা বিরক্ত মুখে কলিং বেল চাপ দিলাম। খুব অল্প সময়ের মাঝে উপাস হতে দরজা খুলে দেওয়া হলো। প্রিয়া দরজা খুলে হৈ হৈ শুরু করে দিয়ে বলল, খেয়া কই ছিলি তুই? ঠিক আছিস তো? আমি তো বয়েই মরছি এখানে, কোথায় গিয়েছিলি? আমি নম্র কণ্ঠে জবাব দিলাম, একদল স্মার্ট ভদ্র সভ্য ছেলে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। ও আটকে উঠল, রিয়েলি? তোর কোনো ক্ষতি করেনি তো? নীলিমার কণ্ঠ, বুঝলাম বাকি দুজনও হয়তো আছে। শান্ত আর সজীব কি আমাকে খুঁজতে বেরিয়েছে? ভাবনা সত্যি প্রমাণ করে দিল প্রিয়া। সে ফোনে বলছে, দোস্ত বাসায় চলে আয়, চলে আয়। যায় যার বিয়া তার চিন্তা নাই, গুম খালি আমরাই করলাম ক্ষয়। সবাই কিডন্যাপ হলে জিনিসপত্র হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। আর খেয়ে একটা নতুন ফোন পাইছে, সোনার মোটা মোটা দুটো চুড়ি পাইছে, নাকের উপর বিবাহিত মহিলাদের মতো বড় লোকের মতো নাকফুল পাইছে। বুঝলাম না, ও কিডন্যাপ হয়েছিল নাকি ও কাউকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ দোস্ত, আমি ওইটাই বলছি। যদি ডাকাতি দিবি আমাদের নিয়ে যেতি, আরও বেশি কিছু নিয়ে আসতাম, সিলেটে ট্যুর দিতাম সবাই মিলে। প্রিয়ার কথার ভঙ্গিতে আমি চোখে উপচে পড়া রাগ নিয়ে তাকিয়ে রইলাম ওর দিকে, কিন্তু প্রিয়া তো পাত্তেই দেয় না। আমার চোখের এই দৃষ্টিতে তার এক বিন্দু হেলতুল হলো না, বরং সে আরও বাজিয়ে নিল কথার মারপেস। আমি ক্ষান্ত হয়ে প্রস্থান করলাম ওর সামনে থেকে। ভেবে পেলাম না একটা মেয়ে এতটা খচ্চর কী করে হতে পারে। প্রথম রোজার জন্য রাতে শেষ প্রহরে ওঠা, অনবদ্য অনুভূতি। নীলিমা গত রাতে প্রিয়াদের বাসায় থেকে গেছে, প্রিয়ও আমার জোড়াজড়িতে। শান্ত আর সজীব আমাকে একগাদা গালি উপহার দিয়ে চলে গেছে। সবটা যখন সকলে জানলো তখন যেন পারলে আমাকে চোখের ভয়ঙ্কর দৃষ্টিতে ভস্ম করে দেয়। ওদের একটাই ধারণা জন্মে গেছে আমি শরণের সাথে স্বইচ্ছায় দেখা করতে গিয়েছিলাম, হোক না প্রেমালাপ করতে, নতুবা করলাম জুস পান করাতে। সেহরির পর নামাজ পড়ে শুয়ে পড়ার দরুন আজ আর সূর্যের প্রথম আবার ঘরে ঢুকে নেই। দেখা হয়নি প্রিয়া আর আমার বরের সৌন্দর্য। মেহেদি পায়ে কন্যা যেমন চলে ডিমে তালে, সেই তালে আর হাঁটতে বের হওয়া হয়নি। একদমই ঘুম ছুটে যায় সকাল 11টা নাগাদ। তবুও আমার ছোট মোটো ফোনে চিৎকারে নিপুণপ চোখের পাতে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে খুলতে চোখে বেশি উঠলো আননোন নাম্বার। মনে দ্বিধা না রেখে রিসিভ করে নিলাম। হতে পারে কোনো স্টুডেন্টের ফোন, কিন্তু ভাবনা আমার ভুল হয়ে ধরা দিল যখন ওপাশ থেকে বেশি এলো সাসা আমার কণ্ঠ। হ্যালো খেয়া, আজকে একটু তোকে আসতে হবে এই বাড়িতে, জলদি চলে আসিস, ঠিক আছে? ইফতারের আগেই এখানে এসেই ইফতার করবি। ভীষণ ব্যস্ত কণ্ঠ। আমি ব্যস্ত হয়ে পাল্টা প্রশ্ন করে বললাম, কিন্তু কেন? এত কথা বলিস কেন? এলেই বুঝবি, তাড়াতাড়ি আসিস। কথাটা বলেই উনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করলো। আমি কিছুটা সময় ভাবনায় ডুবে রইলাম। কিসের এত জরুরি আহ্বান? যাব নাকি যাব না? যদি যায় তবে আমার নতুন বাসায় উঠা হবে না আজ। চিন্তার সমুদ্রে পাড়ি দিয়ে অবশেষে ঠিক করলাম যাব। কিছু জরুরি জিনিসপত্র আনতে হবে আমার ঘরের বিছানা, ড্রেসিং টেবিল, আলমারি ছাড়া নতুন বাসায় আমি থাকবো কিভাবে? কিছুই তো আমার নেই। প্রিয়া আমার সাথে যাওয়ার ইচ্ছে পোষণ করলো। বাড়িতেও একা পড়ে থাকবে। আঙ্কেল আন্টি আজও আসেননি আত্মীয়র বাড়ি থেকে। দুজন আসরের পর তৈরি হয়ে নিলাম ওয়ারিশিয়াদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। একটু হলেও মন খুশিতে নেচে উঠল। কত মাস হবে নিজের গড়, নিজের জায়গা ছায়াও মারায়নি। প্রায় 2 মাস। গড় ছেড়ে গেট পেরিয়ে প্রশস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম একটা রিকশার আশায়। খা রোদ্দুরের মাঝে তখন হুট করে হাজির হলো একটা প্রাইভেট কার। অনেকটা আমাদের পাশ গেছে। প্রিয়া চমকে উঠে বুকে থুতু দিল। আমিও অনেকটাই ঘাবড়ে গেছি। এই ঘাবড়ানো অনুভূতি সময় সময় দীর্ঘ হতে দিতে নারাজ ছিল সে জাহিন। গাড়ির দরজা খুলে সে বেরিয়ে এলো। হুটহাট এসে জটপট অনুমতিবিহীন ফোনটা লম্বালম্বি করে ক্লিক করে বসলো ছবি নেওয়ার উদ্দেশ্যে। আমি পরপর দুটো অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সম্মুখীন হলাম। প্রিয়া বেজায় খেপে গেল। ক্ষুব্ধ হয়ে বলল, এই কী করলেন এটা আপনি? সুন্দর মেয়ে দেখলে হুঁশ থাকে না? জাহিন যেন চরম অস্বস্তিতে পড়ে যায়। সে নিজের জিভ বা দাঁতের নিচে রেখে বলে উঠল, তবা তবা, রোজা রমজানের দিন ম্যাম, আর আমি যে তার কাছে পাঠিয়ে দিয়েছি ছবি তুলে। সে দুশ্চিন্তায় আছে আর সে কেমন করে যাচ্ছে, চুড়ি নাকফুল আছে কি না তার সেকে নিয়ে সে ভীষণ সেন্সিটিভ। একটা সে হারিয়ে এখন সে আরেকটা সে হারাতে চায় না। আগে সে শ্যামলা ছিল, তবুও অনেক লোক পিছু ঘুরত। এলাকার সে গরিব পরীর মতো। এখন তার চিন্তা ডাবল। আমি ব্রৌকুসকে তাকিয়ে রইলাম জাহিন নামক ছেলেটার দিকে। বিষয়টা কি ভাবতে লাগলাম। আমার ভাবনার মাঝে প্রিয়া মৃদু চিৎকের সহিত বলল, ওরে খেয়া রে, আমাকে ধর। ইনি কি সে কে অ্যাব যে এগুলো কি শোনালো? আর আমার তো মাথা ঘুরছে। কে কার সে? মনে একজাক প্রশ্ন। পাশে কথার ফোয়ারা চালিয়ে রাখা চঞ্চল প্রিয়াকে নিয়ে হাজির হয়ে চাচার বাড়িতে। বাবার বাড়ি তো আর বলতে পারছি না। সূত্র টেনে চাচার বাড়ি বলেই সম্বোধন করলাম।
যেহেতু বিয়ের পর আর মেয়েদের ঘর বাড়ি বলে কিছুই থাকে না, এখানে এসে আমি সামান্য নয় বেশ খানিকটা অবাক হই, ভাবনার জোয়ারে ভেসে যাই। এত কিসের আয়োজন আজ? রান্নাঘরে যেন এলাহি কারবার। খাবার টেবিলটা সাজানো হয়েছে যেন রাজকীয় সজ্জায়। বাড়ির দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র ঝকমক করছে, এমন করে মনে হচ্ছে যেন আজ কোনো বিশেষ দিন। আমি খোঁজ করতে শুরু করলাম ওয়ারেশিয়ার। এ ঘর ও ঘর, ড্রয়িং রুম উকিঝুঁকি দিয়ে রান্নাঘরের দিকে এগোলাম। প্রিয়া তখন শরীরের ভার ছেড়ে সোফার মধ্যে গড়াগড়ি খাচ্ছে ড্রয়িং রুমে বসে। সে যে সদর ঘরে অমন করে গায়ে লিয়ে বসে আছে তা যেন তার ভাবনাতেই নেই। প্রথম রোজা তাকে কাবু করে রেখেছে বেশ। তার সুন্দর চিপচিপে মিষ্টি মুখটা জোরে নিস্তেজ ভঙ্গির চুটোচুটি চলছে। আমি রান্নাঘরে উকি দিতে নজরবন্দি হলাম সাসি আম্মার। সে যেন এবারই প্রথম আমাকে দেখে ভীষণ খুশি হলো। প্রফুল্ল চিত্তে একগাল হাসি দিয়ে তিনি বললেন, কখন এলি? যা তোর ঘরে গিয়ে বস, সুলোর কাছে থাকিস না, ওয়ারেশিয়ার কাছে যা। ও কোথায় সাসি আম্মা? তোর ঘরেই আছে। এরপর আমি একটু কুশল বিনিময় করলাম, তার সাথে রান্নার কাজে হাত লাগানোর ইচ্ছেটাও ব্যক্ত করলাম, কিন্তু সে ছিটোফোটাও প্রাধান্য দিল না আমার ইচ্ছেকে। আমি ফিরেই আসছিলাম রান্নাঘর থেকে, তো গোদাম সামনে এগিয়েছিলাম, এমন সময় হঠাৎ চাচি আমার ডেকে উঠলেন। আমি পিছু ফিরে চাইলাম। সে অদ্ভুত অভিব্যক্তি মুখে এঁটে হাতে চামচ নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি কুঞ্চিত কপাল নিয়ে তাকে পরখ করে বলেন, আজ পুরো কথা শেষ হওয়ার পূর্বেই হঠাৎই দরজার উপাস থেকে কেউ বাধা দিল। সুর তুলে বেজে উঠল কলিং বেল। সাসি আম্মা তাড়া দিলেন আমাকে, দ্রুত দরজা খোলা তাড়া। আমিও চলে গেলাম। তার অসমাপ্ত কথাখানি যেন ছিল দরজার ওপাশে। আমি বিস্মিত অবাক অবশ্যকে তাকিয়ে রইলাম দরজার ওপাশে দাঁড়ানো মেরুন রঙা পাঞ্জাবি পরিহিত অঙ্কনের দিকে। আমি চমকে উঠলাম যেন। আরে আপু, ভিতরে যেতে দিবে না নাকি? দরজা থেকে আমাদের সাথে চলে যাওয়ার ইচ্ছে আছে বুঝি? কিন্তু আমি তো আমার একমাত্র ভাইয়ের বিয়ের আগাটু গোড়াটু আগা না খেয়ে ছাড়বো না। মুহূর্তে অট্টহাসির রোল পড়ল। ওরা মোট প্রায় 10 জনের মতো। আমি যেন কাঠের পুতুলে রূপান্তরিত হলাম। যে মেয়ে ভীষণ শখের বসে গড়গড় করে বলল ভাইয়ের বিয়ে খাবে, তার পানে একবার দৃষ্টি রাখলাম। হাত পা যেন অবশ হয়ে আসছে আমার। মেয়েটার কথা মস্তিষ্কে পুনরাবৃত্তি করলাম। তৎক্ষণাৎ শরীরটা অবশ হওয়ার পথ ধরল। সাসি আমার প্রতি রাগে কিংবা ভীষণ দুঃখে চোখ নালিশ করতে আহ্বান জানালো অশ্রুবিন্দুকে। এমন কিছু করাটাই বুঝে বাকি রেখেছিলেন আম্মা? তোরে কি আমি অঙ্কনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি? এমন করছিস কেন? আমি তোকে ছোট থেকে বড় করলাম, এর বিনিময়ে একটা কিছু চাইছি তোর কাছে, তুই এমন করছিস কেন? অবাকের আরও কয়েক ধাপ উপরে পৌঁছে গেলাম আমি। অতিথিরা আসন পেতে বসতে আমি জটপট করে এসে সাসি আমার কাছে জবাব চাইতে সে এমন কথা বলে দিল নির্দ্বিধায়। ওয়ারেশি আমার পাশেই ছিল। ও জোর মিনতি করে আমাকে বলল, আপু তুই আম্মুকে বোঝা প্লিজ, আমি রিফাতকে ভালোবাসি। সাসি আম্মা ফুঁসে উঠলেন। উনি তেড়ে এসে ওয়ারেশিয়ার গালে হাত তুলে চাইলেন। আমি ওকে আড়াল করে দিলাম। আমার উপর এবার শুরু হলো তর্জন গর্জন। তুই সরে দাঁড়া, ও আমার মান সম্মান নষ্ট করবে। একটা বস্তি ছেলের সাথে প্রেম করছে। দুনিয়া ছেলের অভাব ছিল? বেকার বেহাতব লাপাঙ্গা গুন্ডার সাথে সে। আমি তাদের মামিয়ের মাঝে দাঁড়িয়ে ভীষণ অসহায়ত্ব অনুভব করলাম। মুখের ভাষা, শরীরের শক্তি আর মনের জোর সবই যেন আমি হারিয়ে সর্বশান্ত হয়ে গেছি। অঙ্কন আমাকে ভালোবাসে। আমার সমস্ত খোঁজ খবর নিয়ে সে আমার সাসার বাড়ি অবধি পৌঁছে গেছে। বিয়ের প্রস্তাব দিতেও তার দেরি হয়নি। পরিবার সমেত আজ প্রথম রোজায় উপস্থিত। এত কিছু ঘটে গেছে আমার চোখেরই আড়ালে। কিছুই জানি না আমি। চাচি আম্মা এখানে স্বার্থ খুঁজে বেড়াচ্ছে। আমার এখন অঙ্কনের সামনে গিয়ে বলতে হবে আমি বিবাহিত। আমাকে বিয়ে না করে আপনি ওয়ারেশিয়াকে বিয়ে করে নিয়ে যান, তাহলে সুখী হবেন। এমন পরিস্থিতি তৈরি করার জন্য তাড়া দেওয়া হচ্ছে আমাকে। আমার কথা সে জীবন বাজি রেখেও মানবে, এমন ধারণা মনে পুষে রেখে ওয়াসিয়ার মা। আমি মনে মনে খুঁজে গেলাম ছোট আব্বুকে। এ একটা মানুষই পারে হয়তো আমাকে এমন অপ্রবহিত অবস্থা থেকে বাঁচাতে, কিন্তু আফসোস উনি নেই। হয়তো চাচি আমি ইচ্ছে করে তার অনুপস্থিতিতে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন। দম বন্ধ হয়ে আসা জোগাড় ছিল আমার। হাঁসফাঁস করে গেলাম পুরোটা সময়। গড়ে ওয়ারেশিয়ার কান্না, আমার মাথা ভর্তি চিন্তা। একটা সময় ঘিরে মনে পড়ল স্মরণের কথা। আপনা আপনি দোষগুলো একে একে চেপে গেল তার গাড়ে। সে যদি সেদিন আমাকে দুঃসম্পর্কের বোন বলে পরিচয় না দিত, তবে তো আজ এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। সেই মানুষটা যদি আজ এসে সব খোলাসা করে দিত, তবে সব ধোয়া উবে স্বচ্ছ হতো পরিস্থিতি। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি কিভাবে যাব এরপর অঙ্কনের সামনে? কিভাবে বলবো? বলবো আমি তাকে? প্রিয়ার মুখের দিকে তাকালাম একটু আশা নিয়ে। নীরবে আমি প্রশ্ন ছড়ে দিলাম, কি করব এখন? ও যেন নীরবে পাল্টা উত্তর দিল,
আমি তো বুঝতে পারছি না। চোখ মুখ শুকিয়ে উঠছে আমার। একটু পরে মাগরিবের আজান পড়বে, ইফতারের সময় গনিয়ে আসছে। আমি হুট করে চাইলাম আমার হাতের দিকে, স্মরণের পরিয়ে দেওয়া চড়ি, মোটা দুটো চড়ি। মনে পড়ে গেল গত রাতের কথা। স্মরণ কি তবে সব জানতো? সে কি জানতো আজ এমন কিছু হবে? ভাবতে গিয়ে মনে হলো সে অবশ্যই জানতো। আর জানতো বলে সে আমার হাতে অস্বাভাবিক দুটো চুড়ি আর নাকে ফুল পরিয়ে দিয়েছে। জানতো বলেই আমি বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে সে গাড়ি পাঠিয়ে দিয়েছে। খেয়া, তুই এটা কি করলি? আসমকা কানে ফুসালো শাসি আমার ক্ষুব্ধ কণ্ঠ। তিনি শুকনো মুখ নিয়ে এগিয়ে আসছেন আমার দিকে। আমার কানের নিকটে মুখ নিয়ে চাপা গলায় বললেন, তুই স্মরণকে আসতে বলেছিস কেন? তুই কি ওয়ারিশিয়ার ভালো চাস না? আমি চমকে উঠলাম। স্মরণ এসেছে? চাষি আমাকে ফাঁস কেটে আমি ছুটলাম সদরগড়ের দিকে। মনে মনে স্থির করে বসলাম, আজ নিজের পরিচয় দেবই আমি। মাঝে দুটো গড় পেরিয়ে যেতে হয় ড্রয়িং রুমে। মনে সাহস সঞ্চয় করতে করতে চলছিলাম পথে। আসমকায় যেন আমি ধাক্কা খেলাম। কিছুটা চমকে অগোছালো মন মস্তিষ্ক নিয়ে সামনে তাকাতেই চোখে পড়ল স্মরণকে। মুখে তার কিঞ্চিত বিরক্তি। আসমকায় তার দেখা পাওয়ার কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম আমি। পরক্ষণেই আবার সে অপ্রস্তুত ভাব উবে দিয়ে তার কাছে প্রশ্ন করে বসলাম, দোষ সম্পর্কের বোনের বিয়ে খেতে এসেছেন বুঝি? মনে থোকা থোকা রাগ চেপে রেখে কথা বলতে সে মুখে জমাতে চাইছিল কোনো এক অভিব্যক্তি, কিন্তু তৎক্ষণাৎ বেশি এলো আজানের ধ্বনি। সেই মুহূর্তে একটা অকল্পনীয় কাজ করে বসলো। প্রথমে নিজের মুখে কিছু একটা নিল, তারপর তার একাংশ আসমকাই দিয়ে দিল আমার মুখে। আমি মুহূর্তে হতভম্ব হয়ে গেলাম। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সে পাঞ্জাবির হাতা গুটানোর কাজে ব্যস্ত হয়ে গেল। বলল, চাক, প্রথম রোজা 1 খেজুর দিয়েই টান। তোমার মনে হয় এমন একটা ইচ্ছে ছিল, তাই না? এজন্যই দৌড়ে আমার কাছে যাচ্ছিলে? নট ব্যাড। এ কথা বলে সে পা বাড়ালো সামনের দিকে। দু কদম এগিয়ে গিয়ে আবার হঠাৎ করে পিছু ফিরে বলল, নামাজ পড়ে এসে হিসাব বুঝিয়ে দিচ্ছি। আমি দুঃসম্পর্কের বোনের নয়, দুঃসম্পর্কের বউয়ের বিয়ে ভাঙতে এসেছি। অবশেষে আস্ত একটা পাহাড়, দুশ্চিন্তার নদী আর কেমন তোর এক অনুভূতি আমার হাতে তুলে দিয়ে স্মরণ চলে গেল। চাচিয়ামা ব্যস্ত পায়ে হেঁটে এসে আবারও জবাব চাইলেন, তুই কেন জামাইকে ফোন দিয়েছিস? আমি দিশেহারা দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। সত্যিটা হলো, আমার কাছে আছে একটা ছোট মোটো ফোন, তাতে স্মরণের নাম্বারের অস্তিত্ব নেই। সে যে দামি একটা ফোন আমাকে জাহিনের মাধ্যমে দিয়েছে তা এখনও ইনটেক করাই আছে। তাকে আমার ফোন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি ফোন করিনি চাচিয়াম্মা। চাচিয়াম্মা মানতে নারাজ। সে চাপা গলায় শুরু করলেন তর্জন গর্জন। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখেই গেলাম। এখনও তিনি আগের মতো ওই স্বার্থপর। আজও সে আমার প্রতি অন্যায় করেই নিজেকে পার করতে চাইছেন স্বচ্ছ স্থানে। মাগরিবের নামাজ আদায়ের পর প্রতীক্ষা ভাবনা চাচিয়াম্মা আমাকে এইভাবে ডেকে এনে ফাঁসিয়ে দিল। আমি কিছু বুঝে ওঠার পূর্বেই কম্পনমান হৃদয় নিয়ে স্থির আমি বসে রইলাম। লজ্জা সাগরে ডুবে গেছি অনেক আগেই। আমার কাছে অঙ্কন কিংবা স্মরণ দুজনের উপস্থিতিই দূর কল্পনার। অপেক্ষার গণ্ডি হলো 10 মিনিটের পথে। আমাকে ডাকা হলো। ছোট চড়ইয়ের মতো আমার ইচ্ছে হলো জানালা দিয়ে সব এড়িয়ে উড়ে চলে যায় দূরে কোথাও। চাচি আমার স্থির বসে রইলেন। আমার কেন জানি না চোখে জল নেমে এলো। এক বিন্দু স্বস্তি মনে অবশিষ্ট নেই এসবের কবলে পড়ে। স্মরণকে মনে মনে দোষারোপ করেই গেলাম। আমার করা অভিযোগের পাল্লাটা ক্রমে ভারী হচ্ছিল তখন। ঠিক তখনই হঠাৎ অনুভব করলাম কে এলো আমার পাশে। আমার হাতটা ধরলো খুব শক্ত করে, তারপর যথাসম্ভব দ্রুত বেঁকে হাঁটা দিল। কিছুটা চমকে তাকালাম পাশের মানুষটার দিকে। চোখে পড়লো অফ হোয়াইট রঙের পাঞ্জাবিওয়ালাকে। কানে বাজলো, বিয়ে করার ইচ্ছে আছে নাকি? হাঁটতে এত কষ্ট হচ্ছে কেন? কি মনে হয় তোমার? দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের বিয়ে দেখব, তারপর প্যানিক অ্যাটাক করে বাসে যাব? নে এবার যেটা আমার ওটা আমারই। তার কথাগুলো শুনে আমি চলতি পথে হতভম্ব হয়ে গেলাম। সে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে আমাকে। ড্রয়িং রুমে পৌঁছে এসে স্থির হলো। তখন আমি এক পলক সকলের মুখ দর্শন করে নিয়ে লজ্জায় মাথা নিচু করে নিলাম। কয়েক জোড়া উৎসুক চোখ তাকিয়ে আছে অবাক হয়ে আমার দিকে। আচমকাই আমার মনে হলো স্মরণ গামছে। সে অপ্রস্তুত। আমি জট করে তার পানে তাকালাম। উপলব্ধিটা মিথ্যে ছিল না। তার বুকের কম্পিউটার যেন আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম। সে বেজায় অপ্রস্তুত ভাব ঠেলে ঠুলে সরিয়ে দিয়ে বলল, অঙ্কন, খেয়ে আমার বউ। এটুকু বলেই স্মরণ থামল। আমি চোখ তুলে তাকানো সাহস করলাম না অঙ্কনের পানে বা উপস্থিত অন্য কারো দিকে। শুরু বুকে দুর্বল একটা জোর নিয়ে হা হয়ে তাকিয়ে রইলাম স্মরণের দিকে। নজর কাড়া সৌন্দর্যের গম্ভীর স্বভাবের আমার সাথে অল্প স্বল্পই রাগ দেখানো লোকটা আজ আমার মনের অবস্থা বড্ড দুরূহ করে দিচ্ছে। নতুন নতুন কাজে আমায় চমকে দিচ্ছে।
আমাদের বিয়ের সময় তুই আন্টি আঙ্কেলের কাছে ছিলি কানাডাতে। আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই কাউকে জানানোর কথা ভাবিনি। বাবার জোরাজারিতে বিয়ে করেছি, কিন্তু এখন শি মিনস এ লট টু মি। আমি চোখের পলক না পেলে এখনও তাকিয়ে রইলাম স্মরণের দিকে। উপস্থিত সকলে বিস্ময়কর দৃষ্টি মিলে তাকিয়ে আছে। অঙ্কনী যেন কেবল স্থির নিষ্পান হয়ে তাকিয়ে রইল। যথারীতি একটা ভুল বুঝাবুঝির ইতি হলো। তবে অঙ্কনের মা খালি হাতে ফিরতে বেজায় নারাজ ছিলেন। হুট করে তিনি সকলকে অবাক করে দিয়ে প্রস্তাব করে বসলেন, তার একটা মেয়ে চাই, আজই চাই। যে উদ্দেশ্যে আসা হয়েছে সে উদ্দেশ্য পূরণ করা চাই। তার এত সব চাই পূর্ণতা পাবে যদি প্রিয়াকে পাওয়া যায়। প্রিয়া লাফিয়ে উঠল এই প্রস্তাব শুনে। ভীষণ আপত্তি তার। অঙ্কনের সম্মুখে আপত্তি লুকাতে না পেরে সে বলেই উঠল, অসম্ভব। আমি কোনো সেকা খাওয়া ব্যক্তিকে বিয়ে করতেই পারবো না, নেবার। অঙ্কন প্রতিবাদ করতে বলিনি, ধমকে ওঠে। মুহূর্তে তর্কাতর্কি শুরু হয়ে যায় দুজনের। সকলেই শুধু বিনা বাক্যে তাকিয়ে দেখতে লাগলো। কেউ বাধা বা নিষেধ করতে গেল না। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি কথা দিয়ে তারা যেভাবে ঝগড়া করছিল, তাতে যেন আমার মনে হলো ওদের সন্ধিটা খারাপ হবে না, সংসারটা জমবে। জানি না আমার প্রতি অঙ্কনের ভালো লাগা আছে নাকি ভালোবাসা, তবে যাই থাকুক না কেন আমি বলবো সব উবে যাক। স্মরণ উৎসাহ নিয়ে ক্ষণিকের মাঝে ফোন করে কথা বলে নিয়েছে প্রিয়ার মা বাবার সাথে। খচ্চর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বেশ কিছুদিন হলো আঙ্কেলের প্রচেষ্টা ছিল। ঠিকঠাক ছেলে মিলছিল না যেন। আজ প্রস্তাব পেয়ে তিনি আসছেন এ বাড়িতে। সব দেখে মুখটা শুকিয়ে গেল সাসিয়াম্মার। ওয়ারিশিয়াকে নিয়ে চিন্তিত থাকলেও মুখে কিছু বলার আর সাহস করে উঠতে পারলেন না স্মরণের কারণে। তবে তাকেও অবাক করে দিল স্মরণ। প্রিয়ার মা বাবার জন্য গাড়ি পাঠিয়ে দিয়ে নিজে হঠাৎ লাপাত্তা ছিল মিনিট 20 মতো। একযোগে যখন সবার আগমন ঘটল, তখন সাথে ছিল ওয়ারিশিয়ার প্রিয় মানুষটাও। ছেলের মা বাবা বাকি ছিল না। সাসিয়াম্মা ক্ষুব্ধ হয়ে কিছু বলার পূর্বে স্মরণের উক্তি হলো, ছোট মানুষ দুজনেই, বাদ দিন, ওদের দায়িত্ব আমি নিচ্ছি। আপাতত শুধু ওদের বিয়েটা না হয় আমরাই দিয়ে রাখি, তারপর যোগ্য হলো ওরা সংসার করবে না হয়। সাসিয়াম্মা আপত্তি জানানোর কথা বলেই গেলেন। কেন যেন মেনে নিলেন স্মরণের কথা। ছোট আব্বুকে ফোন করা হলো। মুহূর্তে বাড়িতে উৎসব আমেজে ভর করলো। রোজার দিনে বিয়ে হচ্ছে, যুগের দুষ্কর গণ্যমান্য ব্যাপার। আমি দেখে যাচ্ছি ব্যাপারগুলো, কিছু বলারই ছিল না আমার। সকলের বাড়িতে এসে জমতে জমতে রাত 10টা পেরিয়ে গেল। সকলেই ভীষণ ব্যস্ত আলোচনা নিয়ে। গুরুজনদের ভাবনা। প্রিয়া এর মাঝে আমার নিকট দৌড়ে এসে বলে গেল, দোস্ত, আমি বলেছিলাম এই সেকা খাওয়া বেটাকে আমি বিয়েই করব না, কিন্তু তোর বুড়িয়া জামাই আব্বুকে নিয়ে এলো। আমার মা তো ডাক্তার বলতেই পাগল। আরও ভয়াবহ কথা হলো, আমু নাকি হৃদয় পোড়া ডাক্তারের পেশেন্ট। আমাকে তো বিয়ে দিয়েই ছাড়বে। নীলিমা, শান্ত, সজীবকে কি ফোন করা উচিত দোস্ত? যদি বিয়েটা সত্যি হয়ে যায়, আমারও কেন জানি না মনে হচ্ছে 10 মিনিটের ঝগড়ার মাঝে আমি আমার 20 বছরের হৃদয়টাকে হারিয়ে ফেলেছি। চঞ্চলতায় যেন প্রিয়া দিশেহারা। আমি কিছুটা বিরক্ত ওর কিছু শব্দে। সোজা কানে আঙুল ঢুকিয়ে পাশ কাটিয়ে চলে গেলাম অন্যদিকে। সময় পড়িয়ে রাত 12টার ঘড়ির কাঁটা। সকলের সিদ্ধান্ত স্থির হলো, আজ বিয়ে পড়িয়ে রাখা হবে। কাজে হাজির করা হলো। প্রিয়ার ওয়ারিশিয়াকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার দায়িত্ব পড়লো আমার উপর। হালকা সাজ, শুধু শাড়ি পরাতেই সমাপ্ত। ছেলেদের কবুর বলার পালা শেষে এ ঘরে কাজে এলো মেয়েদের মতামত দিতে। আমি দাঁড়িয়েছিলাম প্রিয়ার ওয়ারিশিয়ার নিকট। বেশ স্বাভাবিকই ছিলাম। আমার স্বাভাবিক ভাবটা হত্যা করা হলো। স্মরণ আসমকাই আমার পাশ ঘেঁষে এসে দাঁড়িয়ে গাল পরিষ্কার করার ভঙ্গি করে চাপা কণ্ঠে বলল, তোমার কি বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে? আমার কেন জানি না বিয়ে পাচ্ছে। তোমাকে আবার বিয়ে করে শক্ত করে বাঁধন দিতে মন চাইছে আমার। আমি যেন ঠাস করে চমকে উঠলাম। দ্রুত গতিতে মাথা তার দিকে ফেরাতে চাইলাম। সেখানে ঘটল বিপত্তি। ঘুরতে গিয়ে সংঘর্ষ হলো তার থুতনির সাথে। সে একজাক বিরক্তি নিয়ে আমার দিকে ছুরি দিয়ে বলল, হোয়াট রাবিশ খেয়া, বিয়ের জন্য কেউ এত পাগল হয়ে যায়? আমি জাস্ট মজাই না করছিলাম। কাজী সাহেব বউ খেপে গেছে। সবার বিয়ে দেখে তারও নাকি বিয়ে করার ইচ্ছে হয়েছে। আমাদের বিয়েটা তাহলে পড়িয়ে দিন। স্মরণের কথায় যেন আমি পুরো সপ্তম আকাশ থেকে ছিটকে পড়লাম। চোখ চড়ক গাছ হয়ে গেল। এ তো রীতিমীতি কৌশল করে পাঠানো হচ্ছে আমাকে। আমি যেন শুধু অবাক হয়ে দেখে গেলাম। আমারও বিয়ে হলো। দ্বিতীয়বার বিয়ে হলো একই মানুষটার সাথে। এই তো সেদিনই সে বলেছিল, চলে যাও, মুক্তি দাও, আমি চাই না তোমাকে। বিচ্ছেদ দিয়ে আসছিল আমাদের সম্পর্কে, কিন্তু আজ সে স্বেচ্ছায় বিয়ে করলো আমাকে। আমি ঠিক নিষেধ করতে পারলাম না। মুখ ফুটে কথাটা বলেই স্মরণ আমার হাত টেনে নিয়ে বসে গিয়েছিল পার্টিতে। সেখানে এতগুলো মানুষের সামনে বিয়ে। সকলেই যেন বেশ উৎফুল্লই ছিল।
কেউ একজন বলেছিল 2 নাম্বার বউ তো, তাই বেশি আদরের মনে হচ্ছে। একজনকে হারিয়ে এখন আর এটাকে চোখের আড়াল করবে না। প্রিয়া তার পরিচয় পরিস্থিতি বলেই বলেছিল, ভাইয়া তো জিতে গেছে আমার বান্ধবীকে পেয়ে। আসলে সত্যি কথা এটাই, দ্বিতীয়বার বিয়ে করলে ওই বউ সুন্দরী হয়। হাসির একটা মুহূর্ত পেরিয়ে গেছে প্রিয়ার কথায়। স্মরণ প্রতিউত্তর করছিল মিহুস্বরে নিবু কণ্ঠে, যা কেবল যেন আমারই কানে বেজেছিল। সে বলেছিল আমার দিকে চোখ রেখে, আমাকে শোনাতেই হতে পারে অথয়ের সমান সুন্দর, তবে বেশি নয় আমার কাছে। বিয়ের ঘরোয়া অনুষ্ঠানের রীতি ঘটল। প্রিয়ার ওয়ারিশিয়াকে থাকার জন্য দেওয়া হলো একটা রুম, বাকিদের অন্যান্য রুমে থাকার ব্যবস্থা হলো। তবে আমার ঘরে কেউ থাকার উদ্দেশ্যে এলো না, একটা মানুষ ব্যতীত অন্য কেউ। শুধু স্মরণ এলো। আমার লজ্জা দ্বিধার একজাক অস্বস্তির জন্য টেকা হলো না রুমের মধ্যে। রাত 1টা বাজতে চলেছে তখন। চলে গেলাম বেলকনিতে। বেশি সময় হয়নি বসে আছি, মিনিট 10 হবে। এরই মাঝে হুট করে পিছন থেকে কেউ এসে বলে উঠল, এবার দেখি কিভাবে ছেড়ে যাও আমাদের বাবার মেয়েকে ছেড়ে। সব রাস্তা আমি বন্ধ করে দিলাম। আমি পিছন ফিরেই তাকালাম। স্মরণ বসে, আমি তাকে কিছুই বলতে পারছি না। বোবা হয়ে শুধু দাঁড়িয়েই রইলাম। আমার নিস্তব্ধতায় যেন সে একটু মন খারাপ করেই বলল, আকাশের পূর্ণ চাঁদের দিকে দৃষ্টি রেখে ভাবতে বসলো যেন কিছু। আমি আরশোকে পরখ করতে আরম্ভ করলাম। বেশ কিছুটা সময় অতিবাহিত হলে সে আসমকাই আমাকে বলল, অঙ্কন তোমাকে ভালোবাসত। ও সেদিন আমার কাছে এসে বলে তোমাকে পটানোর টিপস দিতে। আমি মানতে পারিনি বিষয়টা, কেমন অস্থির হয়ে পড়েছিলাম। বারবার মনে হচ্ছিল আমার ঘরে থাকা জীবনতে একটা কিছু আমি হারিয়ে ফেলছি, আমার ঘর শূন্য হয়ে যাবে। মানা যায় না। এই অজানা তথ্যটা শুনে আমি চমকে তাকালাম তার দিকে। সে দৃষ্টি নড়চড় করলো না, একই অবস্থানে স্থির থেকে সে বলল, দ্বিতীয়বারও ভালোবাসা যায়? বিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু তুমি চলে যাওয়ার কথা বলতে মানতে পারিনি। স্মরণের কথা শুনে আমার হৃৎপিণ্ডের কম্পন বেড়ে গেল। শীতল হাওয়া বইছিল বেলকনিতে, তবুও ঘেমে উঠলাম নিমিষেই। আমার এই করুণ অবস্থা স্মরণ অবলোকন করলো কিনা আমি জানি না, তবে সে আসমকাই আমার এক হাত টেনে নিয়ে স্থাপন করলো তার বুকের বাপাসে। মাথা থেকে পা অবধি আমার কেঁপে উঠল। স্মরণ নিবনিগ্নে শান্ত কণ্ঠে বলছিল, বিট হচ্ছে, এটার একটা বাসা আছে, সেই বাসা কি তুমি বুঝতে পারছো? আমি প্যাল প্যাল করে তাকিয়ে রইলাম। স্মরণ করুণ দৃষ্টি নিক্ষেপ করলো আমার প্রতি। আমার বড্ড মায়াও হলো। হঠাৎই মনে নিবশ করলাম এলোমেলো মনটাকে টেনে হিঁচড়ে একীভূত করে তার বুকে। যেন উপলব্ধি করলাম সে ভালো নেই। অনেক দিনের কষ্ট তার বুকে জমা তো আছেই, সেই সাথে কিছুদিন হলো যেন তার বিক্ষিপ্ত হয়ে উড়িয়ে বেড়াচ্ছে তার পক্ষে। আমার পক্ষে সম্ভব না তোমাকে অথয়ের মতো ভালোবাসা। আমি যদি তোমাকে অন্যভাবে ভালোবাসি ক্ষতি হবে? তুমি কি খুব রাগ করবে তোমার কাছে আমার দুঃখগুলো লুকিয়ে রাখলে? হ্যাঁ, তোমাকে তো আমার প্রয়োজনই, আর প্রিয়জনকেই তো প্রয়োজন হয় লাইফে, তাই না? চোখ ছলছল করে উঠল আমার। স্মরণ পলকহীন তাকিয়ে রইল আমার দিকে, তারপর নিজে থেকে মুক্ত করে দিল আমার হাত। পুনরায় মনে দুঃখগুলো নিয়ে ঠাড় বাজায় রেখে বলল, যদি রাজি থাকো তাহলে ফিরে চলো, না হলে আমি জোর করব না, তোমার ইচ্ছে। তবে হ্যাঁ, এভাবেই থাকতে হবে। অন্য কেউ এসে হাত বাড়ালে আমি টলারেট করব না। শেষোক্ত কথাটা ব্যক্ত করার মুহূর্তে সে ঝুঁকে পড়ল কিছুটা, অনেকটা কাছে চলে এলো আমার। আমি পিছু হটলাম, তার থেকে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। ভাবছিলাম প্রস্থান পথ দৌড়ব, কিন্তু আমার ভাবনার ঘোর বিরোধিতা করে সে শান্ত মনে আমার শাড়ির আসলের একাংশ বন্দি করলো তার হাতের মুঠোয়। গিট ফিরল তাতে। হাতে পেঁচিয়ে নিয়ে একটানে তার আর আমার মাঝখানে দূরত্বটা গুছিয়ে ফেললো নিমিষেই। আমি হুমড়ি খেয়ে পড়তে গিয়েও বেঁচে গেলাম। তার সাথে দাগ্গা লাগলো আমার। সে বরাবরের মতোই অজানা কোথাও দৃষ্টি রেখে বলে উঠল, ডোন্ট মুভ, এখানেই থাকো। মিনিট 5 উসখুস করে কাটলো আমার। সে শান্তই রইল। আকাশের ছাদে যেন অমৃত পেয়েছে সে এমন করে তাকিয়ে আছে। আমিও একটা সময় স্থির হয়ে গেলাম। উস্কুপ ভাব উড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রইলাম তার পাশে। চোখ লেগে গিয়েছিল কিনা তা সঠিক বলতে পারবো না, তবে হুট করে যেন আমার মস্তিষ্ক সজাগ হলো পনের চিৎকারে। চকিতে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে বুঝলাম আমি ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম। স্মরণের কাঁধে মাথা রেখে জিমোচ্ছিলাম। হ্যালো আমার প্রিন্সেস। ফোন রিসিভ করে হাতে ধরে নিজের সম্মুখে রেখে জলমলে হাসি নিয়ে কথাটা বলল স্মরণ। ওপাশে ছোঁয়ার কণ্ঠ, বাবা তুমি কোথায়? তোমাকে তো দেখাই যাচ্ছে না। 1 মিনিট মা। স্মরণ হাঁটতে শুরু করলো লাইট অন করার জন্য। তার সাথে আমার হাত বাঁধা থাকায় আমিও যাচ্ছিলাম তার সাথে সাথে। তবে তার বিপরীতে সে ভুল পথে যাচ্ছিল, মাঝখানে টানাটানি বেঁধে গেল। সে ব্রুকুসকে আদো আলোতে পিছন ফিরে আমার দিকে চাইল। আগের দিনগুলোর মতোই কাট কাট কণ্ঠে বলল, কি সমস্যা? টানাটানি করছো কেন? লাইট অন করবো তো।
আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম। আমাকে একটু কথা বলারও সুযোগ দেওয়া উচিত ছিল তার, কিন্তু না, সে তা না করে উল্টো রেগে অগ্নি জড়াচ্ছে চোখ দিয়ে। একটু আগেই তো কোমল ছিল, ভালোবাসা নিবেদন করছিল, হুট করে আবার ভীষণ খারাপ হয়ে গেল কেন? সে এমন কেন? গাড়ের কোনো একটা রগ কি তার বাঁকা আছে নাকি? লাইট এদিকে, আমি মিহুস্বরে বললাম। তখন সে পা বাড়ালো এদিকে, তবুও উঁচু মাথায়, নুইয়ে পড়ে না। নিজের ভুল স্বীকার করতে ভারী নারাজ সে। লাইট অন করার সঙ্গে সঙ্গে সো আমাকে দেখে ভীষণ রেগে গেল, মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। প্রায় এক সপ্তাহ পর মেয়েটার মুখ দেখলাম। এই কদিনে যে আমি তাকে একেবারেই ভুলে থেকেছি তা নয়, তবে চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি গভীর রাতে। স্মরণের সাথে বেশ ভাব জমিয়ে কথা বলছে সে, কিন্তু আমাকে পাত্তাই দিচ্ছে না। মুখ দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না সে অভিমানের রাস্তা একটা পাহাড় গড়েছে আমার নামে। স্মরণ বিছানায় বসে মেয়ের সাথে কথা বলছিল, আমি তার পাশ ঘেঁষে বসলাম। সোহাকে উদ্দেশ্য করে বললাম, আমার সাথে কি কথা বলা যাবে? সময় হবে নাকি ভুলে গেছে কেউ আমাকে? সো অভ্যাস হতে উত্তর দিল, আমি পচা মেয়েদের সাথে কথাই বলি না। যে আমার বাবাকে আর আমাকে কষ্ট দেয় তার সাথে আমার কথা বলতে ভালোই লাগে না। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। স্মরণ আমার হাতে ফোনটা ধরিয়ে দিল। সোহা অভিযোগের জ্বর তুলেছে, আমি তার জ্বরে উড়ে যাওয়ার দশায়, তবুও শান্ত হয়ে শুনছিলাম। তাকে বোঝালাম একেবারেই তো চলে যায়নি, আমাদের আবার দেখা হবে, কথা হবে, আমরা আবারও শাড়ি পরে ঘুরবো। সে দমে দমে থমকে দিল, রাগ শান্ত হলো, ভাব জমতে শুরু করলো আমার সাথে। এরই মাঝে পাশ ফিরে তাকিয়ে দেখি স্মরণ শুয়ে পড়েছে। সে ঘুমিয়ে গেছে আমার আসলে হাত বাঁধা অবস্থাতেই। আচ্ছা, মানুষটার সাথে কি ফিরে যাওয়া যায়? নতুন একটা অধ্যায়ের সূচনা কি করা যায়? তার দুঃখগুলো আমার কাছে ভীষণ যত্নে লুকিয়ে রেখে তার কি পাশে থাকা যায়? তো স্মরণের অসময়ের এই গুম দীর্ঘ হতে দিতে পারলাম না আমি। তার হাতের মুঠোয় আটকে রাখা শাড়ির আসল আলগোছে ছাড়াতে গিয়ে ব্যর্থ হলাম দারুণভাবে। এক ঝলক তার পানে তাকাতে বুকে শুরু হয়েছিল দুকপুক দুকপুক। আসল ছাড়ানোর দরুন তার হাত স্পর্শ করতে গিয়ে আরও বিপত্তি বাঁধল আমার। দৌড়সাই, প্রিয় মানুষগুলো বড্ড খারাপ হয়, হার্ট অ্যাটাকের কারণ হয় তারা। হৃৎপিণ্ডের জন্য এরা ভীষণ ক্ষতিকর। শতবার চেষ্টায় নয়, মাত্র 2বারের মাথাতেই তার হাতে আসমকে আসর পড়ল আমার। সে তড়িৎ গতিতে যেন জেগে উঠল, শুধু চোখ খুলে ক্ষান্ত নয়, উঠে বসে পড়ল। আমি ভয়ে এক হাতে মুখ চেপে ধরলাম নিজের। স্মরণ নিজেকে দাতস্থ করতে সময় নিল। সব ধ্যান জ্ঞান সজাগ করে নিয়ে আমার দিকে কেমন তর এক দৃষ্টি ফেলে ছেড়ে দিল শাড়ির আসল। আমি গুটিয়ে নিলাম আসল। সে ঠাস করে আবারও শুয়ে পড়ল। আমি আবারও অনিচ্ছা নিয়ে তার ঘুমের বিরোধিতা করে বললাম, সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। স্মরণ চোখ বন্ধ করে টেনে টুনে খুলে তাকালো আমার দিকে, গুম গুম কণ্ঠে বলল, আসছি। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে আলো জ্বলছিল। প্রিয়ার বাবা, অঙ্কনের বাবা, অঙ্কন, রিফাত উপস্থিত ছিল সেখানে। ড্রয়িং রুম পেরিয়ে আমি কিচেনে যাচ্ছিলাম। চলতি দশায় একবার না চাইতেও চোখ গেল অঙ্কনের পাশে। আকস্মিকভাবে চোখাচোখি হয়ে যায়। আমি হাঁটার গতি বাড়িয়ে দিয়ে যেন ছুটতে লাগলাম। রান্নাঘরে শাশিয়াম্মা সহ তার সদ্য হওয়া বেআইন ছিলেন। প্রিয়ার মা ছিল, অঙ্কনের মাও ছিল। সকলে গল্পে গল্পে কাজ করছে। আমি টুকটাক কিছু করতে চাইলে বাধা দিল সকলেই। ছোট একটা দায়িত্ব দিল, প্রিয়ার ওয়ারিশাকে ঘুম থেকে উঠানোর দায়িত্ব মাথায় নিয়ে যথারীতি যুদ্ধ বিগ্রহ শুরু করে দিলাম ওদের রুম গিয়ে। একটাকে টেনে উঠাতে আরেকটা ঠাস, আরেকটাকে বকতে গেলে অন্যটা কানে বালির সাফা দিয়ে ঘুমের সাথে হাত মেলাচ্ছে। আমি তাদের এই নাটক বেশি সময় সহ্য করতে পারলাম না। ধৈর্য হারিয়ে প্রিয়ার মেরুদণ্ড বাঁকা করার মতো একটা কিল দিয়ে হন হন করে কিছু সময় স্তব্ধ হয়ে নড়সড়হীন দাঁড়িয়ে রইলাম। মারের বিকট শব্দ শুনে ওয়ারিশিয়া চমকে উঠে বসে পড়ল। প্রিয়া উঠে পড়েছে। সে 1 মিনিটের জন্য যেন কোমায় চলে গেল। তারপর সেখান থেকে বেরিয়ে এসে বলি ছুড়ল, আরে ভাই, মাত্রই তো হৃদয় পড়া ডাক্তার আমাকে আই লাভ ইউ বলছিল, ইউটা বলতে দিলি না? এরপর আমি বলতাম, আত্মে তোয়ারে বেশি গম লাগে। কথাটা বলে প্রিয়া চলচল চোখের অভিব্যক্তি মুখে জড়িয়ে তাকিয়ে রইল আমার দিকে। একটা বেংসি কাটলো, তারপর বিছানা থেকে নেমে চলে গেল ওয়াশরুমে। ওয়ারেশিয়া তাকিয়েছিল আমার দিকে। হুট করে বলে উঠল, তুই আজকে ভাইয়াকে বলিসনি? দ্বিতীয়বার বিয়ে হলো তোদের, ভাইয়া তোকে বলেনি। তোদের তো বিরাট সুযোগ, কি বলবে? এই যে আত্মে তোয়ারে বেশি গম লাগে, আমি তো রিফাতকে বলেছি। প্রিয়াপু গতরাতে আমাকে বলেছে এটা আমাদের সংস্কৃতি, এটা নাকি নতুন সংস্কৃতি। চট্টগ্রামে মেয়ে হয়ে স্বামীকে প্রথম রাতে সাটগাইয়া বাসায় ভালোবাসা জানাতে হয়, তাহলে নাকি নিজের বাসার প্রতি যেমন আমাদের মনে টান থাকে, তেমনি নাকি স্বামীরও আমাদের প্রতি টান থাকবে। আমি বেবাচাকা খেয়ে গেলাম ওয়ারিশিয়ার মুখে প্রিয়ার যুক্তি শুনে। মাথা গড়ে উঠল এমন প্যাঁচযুক্ত জটিলযুক্ত যুক্তি শুনে।
ও আবার সংস্কৃতির পিছনে কবে পড়ল? গত রাতে আমার 200 পেজের খাতা 100 পেজ করে ফেলেছে প্রিয়া আপু। শুধু অঙ্কন ভাইয়ার নামে চিঠি লিখেছে আর ছিঁড়ে ফেলেছে। কথাটা বলে ওয়ারিশিয়া ঘুম জড়ানো চোখ নিয়ে বিছানা ছাড়ল, চলে গেল আমাকে অবাক করে দিয়ে ঘরের বাইরে। প্রিয়ার চিঠি, এই যেন মরুভূমিতে পানি। আমি মনে ঝাঁক ঝাঁক বিস্ময়ের আনাগোনা নিয়ে বিছানা গুছিয়ে রাখার জন্য হাত বাড়ালাম বালিশের দিকে। প্রিয়ার বালিশটা তুলে ওয়ারিশিয়ার বালিশের উপর রাখতেই চোখে ধরা দিল উন্মুক্ত একটা চিঠি। পৃষ্ঠা ভরা খোলা চিঠি। চোখের পলকই পড়ছিল না আমার। অন্যের ব্যক্তিগত জিনিস দেখতে নেই, কথাটা বিবেক ভিতর থেকে বলে উঠলেও নিজেকে সংবরণ করতে পারলাম না। চোখ বুলিয়ে যেতে লাগলাম অস্পষ্টে। প্রিয় ডাক্তার, কিভাবে চিঠি লিখতে হয় আমি জানি না। পরীক্ষার খাতায় চিঠি লেখা ছাড়া কখনো যে চিঠি লিখতে বসেছি এই কথা আমার ক্ষেত্রে একটুও সত্য নয়। কখনো এমন হয়েছে অ্যাপ্লিকেশান না দিলে স্যার ছুটি দিবে না যেন অ্যাপ্লিকেশান না দিয়ে অসুস্থ শরীর নিয়ে বসে থেকেছি স্কুল কলেজে। আর যদি পালিয়ে আসার সুযোগ পেতাম তাহলে তো কথাই নেই। সেই আমি আজ চিঠি লিখছি শুধু আপনার জন্য। আমি হাজার দ্বিধা দ্বন্দ্বে কাটিয়ে বলতে বাধ্য হচ্ছি, আপনাকে বোধহয় আমি মন থেকে মন দিয়ে ফেলেছি। ভুল নিশ্চয় করিনি, তাই না? আমি তো আমার কর্তাকেই মন দিলাম। হোক না কর্তার মন পোড়া, কর্তার হৃদয়ে দগদগে ক্ষত, কিন্তু ভালোবাসা তো অদগ্ন হৃদয় দেখে হয় না। যখন শরণ ভাইয়া এসে বলল খেয়া তার বউ, তখন আপনার মুখের অভিব্যক্তি আমি দেখেছি। বুঝতে কষ্ট হয়নি আপনি খেয়াকে ভালোবাসেন। আচ্ছা কর্তা, এটা শুনবেন না, আমি আপনাকে কখন মন দিয়েছি? গত রাতে 10 মিনিটের ঝগড়ার মাঝে মন দিয়ে দিয়েছি। এই ঝগড়ার পর আমার মনে হয়েছিল আমার এই হৃদয়ে পড়া ডাক্তারের বউ না হলে জীবনের বড়সড় একটা বিপর্যয় ঘটবে। ভীষণ মিষ্টি মিষ্টি কথাগুলো মন একীভূত করে পড়ছিলাম আমি, মুগ্ধ হয়ে পড়ছিলাম। এরই মাঝে ফুট করে ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ। আমি তৎক্ষণাতে হাতের পাশে রাখা বালিশটা অবলীলে ছেড়ে দিলাম চিঠির উপর। আড়াল হলো আগের মতোই। প্রিয়া স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে এসে আমার নিকট দাঁড়িয়ে বলল, চল। আমি হুট করে তাকিয়ে রইলাম ওর মুখ দিকে। এই মেয়েটাও এত গভীর অনুরাগে ডুব দিয়ে পত্র লিখতে পারে? অকল্পনীয় ছিল। প্রিয়ার সঙ্গে হাঁটা শুরু করলাম ডাইনিংয়ে যাওয়ার জন্য। অবাধ্য বেয়াদব মন তখনও প্রিয়ার চিঠির কাছেই পড়েছিল। পুরো চিঠি দেখার জন্য আনসান করে ওঠা মনকে শাসিয়ে নিলাম। ছোটোখাটো অন্যায় করার পরেও আমার মনের কোণে অপরাধ বোধ নিয়ে যেন সে বরং শান্তি খুঁজে বেড়াচ্ছে। যাক, মেয়েটা অবশেষে কাউকে ভীষণভাবে ভালোবাসতে চায়। আর ছেলেটা এই ভালোবাসা মোটেও ফিরিয়ে দিতে পারবে না। বিয়েতে তার বিন্দুমাত্র দ্বিমত দেখিনি। সেও নিশ্চয় চায় সব দমিয়ে নতুন একটা মনের মালিক হতে, সব বলে কারো হাতে হাত রেখে এই ছোট জীবন সাজিয়ে গুছিয়ে তুলতে। খাবার টেবিলে 3 জামাইয়ের জন্য করা হয়েছিল অল্প সময় যথেষ্ট আয়োজন। অঙ্কন, রিফাত পাশাপাশি বসেছিল, আর তাদের পাশে একটা চেয়ার পাকা ছিল স্মরণের জন্য। মেয়েরা কেউ ওদের সাথে খাওয়ার টেবিলে নেই। বাবারা সব বসে গেছে জামাইদের নিয়ে। মায়েরা মেয়েদের নিয়ে বসেছে চাচি আম্মার রুমে, কেউ বা বিছানায়, কেউ চেয়ারে, কেউ একটা সিঙ্গেল সোফায়। চাচি আম্মার প্রিয়ার মা ছিলেন খাবার পরিবেশন করার দায়িত্বে। ভীষণ ব্যস্ত ছিলেন তারা নতুন জামাইদের নিয়ে। আমি প্রিয়ার পাশে বসেছিলাম বিছানায়, হাতে খাবারের প্লেট ছিল। হাত ধুয়ে এসে প্লেট ধরবো আমি এমন সময় হঠাৎ চাচি আমার ডেকে বলে উঠলেন, খেয়া, শরণ কোথায়? দেখছি না তো, তুই কি ডাকিসনি? আমি কিছুটা বিরক্ত হলাম। এই মানুষটাকে না না আমি ডেকে এলাম। সেহেরির সময় শেষ হয়ে যাবে তো, জলদি ডেকে নিয়ে আয়, সবাই বসে আছে। আমি যাচ্ছি বলে রওনা হলাম নিচের ঘরে। রুমে প্রবেশ করে লাইট অন করে পিছু ফিরতে বুকের মধ্যে ধক করে উঠল। ধীরগতিতে চোখ ঘুরিয়ে আনলাম পুরো রুম থেকে, কিন্তু সে কোথাও নেই। আশ্চর্য, কোথায় গেল? এটুকু সময়ের মাঝে সেহেরির আগ মুহূর্তে সে কোথায় যাবে? বেলকনি, ড্রয়িং রুম, ছাদ, 4টে বেডরুম আমি দুকফুক করা বুক নিয়ে নিঃশব্দে খুঁজলাম। হতাশ হলাম আমি। সে তো নেই। ভীষণ রেগেও গেলাম এই মুহূর্তে। সে কি চলে গেছে? চলে গেলেও বা কাউকে বলে গেল না কেন? এটা কেমন হেয়ালি। শরণ বাড়িতে নেই মানে সত্যিই সে নেই। সকালে অবাক হলো, হুট করে সে যাবে কোথায়। কিছুটা বিচলিত হলাম প্রত্যেকেই। কেবল যেন অঙ্কনই স্থির ছিল। সে ফোন করে বসলো শরণের কাছে। অবশেষে কিনা খবর এলো সে হঠাৎ জরুরি ফোনের দরুন বেরিয়ে গেছে। তা যে সে জরুরি ফোন নয়, আজ তার ভোর 7টায় ফ্লাইট, ডিউটি আছে, দেশের বাইরে যেতে হবে। তার আগে তাকে পৌঁছাতে হবে ঢাকায়। এই কথা সে ভুলেই বসেছিল। সেহেরি করে গেলে হয়তো ফ্লাইট ধরা হবে না তার। তবে ফ্লাইট ধরতে যাওয়ার কালে রাস্তায় গাড়িতে বসে সে সেহেরি খেবে নিবে। সকলের আনন্দ ছিটে ফোটায় পিকে ভাব দেখা দেয়। অঙ্কন কথা বাড়ালো না ফোনে। আমার মনটা অজান্তেই খারাপ হয়ে যায়। সকলের সামান্য মন খারাপ ঠেলে ঠুলে সরিয়ে খাওয়ায় মন দিল, কিন্তু আমি পারলাম না। অর্ধেক খাবার প্লেটে রেখে উঠে যেতে বাধ্য হলাম। শেষের হাতের বাকি সময়টুকু কাটলো ভারী মন নিয়ে। তারপর আজানের ধ্বনি শুনে নামাজ আদায় করে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো প্রিয়ার ডাকে। তখন সকাল 7টা। প্রিয়া ফোন হাতে বসেছিল।
আমার ঘুমে কফুকার চোখ দুটোতে ভরপুর বিরক্তি। প্রিয়ার দিকে কটমট করে তাকাতে সে আমার কানে গুঁজে দিল ফোন। ফোনের ওপাশের একটা কণ্ঠ আমাকে স্তব্ধ করে দিল। খেয়া। ঘুম ছুটে পালালো আমার। প্রিয়ার দিকে তাকাতেও ঘুমের ভঙ্গি দেখে বড় করে হাঁ করলো। তারপর ছন্নছাড়া ভাব নিয়ে বলল, অন্য কেউ না রে বইন, তোরই জিনিস। আর ফোনটা তোর প্রিয় জাহিন ভাইয়ের। আমাকে বলল স্যার ফোন করেছে, একটু দিয়ে আসুন ম্যামকে। প্রিয়ার কথা শেষ হতে মনে নিবেশ করলাম ফোনে। কানে এলো, সরি বলে আসতে পারিনি কাউকে, সরি অ্যাগেইন। আচ্ছা। আমি বলার মতো কিছু খুঁজে পাইনি, আর রাগে বুঝিনি তার সরি বলার কারণ। বলে যায়নি আবার কিনা শেষের মুহূর্তের ঢং, বি কেয়ারফুল, ওকে, টেক কেয়ার। আমি এবার হালকা স্বরেই বললাম, ওপাশে শরণ রেগে ফোন কাটার কথা ছিল। আমাকে ডিসগাস্টিং বলে একটা জাড়ি দিবে বলে প্রস্তুতি নিয়েই ছিলাম আমি। কিন্তু সে এমন কিছুই না করে আরও ভয়ঙ্কর কাজ করে বসলো। হুট করে শত আবেগ কণ্ঠে জড়িয়ে বলল, এবারে ডিউটিতে ফোন ব্যবহার করা যাবে না। প্লেনে ওঠার আর 2 মিনিট বাকি। 5 মিনিটের জন্য একটা বিরতি ছিল। 3 মিনিট সোয়ার সাথে কথা বলে 2 মিনিট তোমার জন্য রেখেছিলাম। কথাগুলো বলার পরে ফোনটা কাটা হলো। আমার হৃৎপিণ্ড সেকেন্ড কয়েকের জন্য যেন থমকে যায়। অসুখ বাঁধল ডিপ 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 চন্দ্রপতনের। লোকটা এমন, তবে দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে যেন প্রতিফলিত হচ্ছে তার আসল সত্তা। আমার মনে হচ্ছে মন্দ নয় সে, বা তার কোনো কিছুই। সময় গেল তারই গতিতে। দেখতে দেখতে আজ 2 দিন পেরিয়ে গেল, স্মরণ চলে গেছে। দিনগুলো আগের মতোই কাটছিল আমার। সকালে স্কুলে যাওয়া, দুপুর 1টার পর বাড়ি ফেরা, মাঝে সময় সুযোগ পেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বসা সবুজ মাঠে, পার্কে কিংবা সমুদ্র তীরে। প্রিয়ার খামখেয়ালি করে বসে প্রায়, তবে সে কথা বলতে গেলেই সোয়া পাতা ছুতে দেয় না। আমরা বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারি প্রিয়া তার হৃদয়ে পড়া ডাক্তারের প্রেমে বেশ মশগুল। শান্তপ্রিয়ার বিয়ের বিষয় নিয়ে মজার অন্ত রাখে না। প্রিয়া যে গাল ফুলিয়ে বসে থাকবার মেয়ে তাও নয়। সেও কথা মাটিতে পড়ার পূর্বে সো মেরে তুলে এনে সরে দেয় শান্তর দিকে। আজও তাই হচ্ছে। সজীব, নীলিমার আমি শুধু দর্শক সেজে বসে আছি। মাঝে মাঝে দুজনকে উস্কে দিচ্ছে নীলিমা। শান্ত এক পর্যায়ে অঙ্কনের নিকনেম দিয়ে বসলো স্যাকা বেটা। নিজের পরের এমন নাম প্রিয় মোটেও মেনে নিতে পারল না। সাথে সাথে পায়ে জুতো হাতে তুলে নিয়ে ছুটল সে শান্তর পিছু। প্রায় মিনিট 10 পর এলো ক্লান্ত দেহে নিয়ে। শান্ত অশান্ত বাক্য বুনে ছুড়ে দিল সকলের উদ্দেশ্যে, দূর আবাল, চেকা বেটার জন্য কলিজা শুকাই গেছে। ড্যাপা পুতুল এমন দৌড়ানি দিল যে ভুলেই গিয়েছিলাম আজ রোজার দিন। মুখের ভাষা কাইন্ডলি ঠিক করবাই। শান্ত ক্ষুব্ধ হয়ে বলল, মুখ্য বেটি কি পাইলি তুই? উল্টো করে বলছি না আমি। আরও কিছুক্ষণ বিবাদ চলল দুজনের। আমি পার্কের ইট পাথরের বানানো বসার আসনে বসে জিমোচ্ছিলাম। গতরাতে খুব একটা সুবিধার ঘুম হয়নি। শান্তর দিকে তাকিয়ে বললাম, আমি চলে যাই, তোরা না হয় থাক। শান্ত মাথা দুলিয়ে সায় জানালো। প্রিয় আমার সাথে হাঁটা দিল। নীলিমাও বাকি রইল না। জাহিন এগিয়ে এলো আমার নিকট। সে গাড়ি নিয়ে সর্বদাই এমন প্রস্তুত থাকে। আমাকে ফলো করাই ওর জন্য একমাত্র লক্ষ্য ও গুরুতর কাজ। প্রিয়া নীলিমা একটা রিক্সা নিয়ে চলে গেল। আমিও খামোখা বিলম্ব না করে বিনা বাক্যে গাড়িতে উঠে পড়ি। দিন পুড়িয়ে রাতের আগমন হলো। গোধূলি প্রহর কাটল ব্যস্ততায়। সোয়া আমার রান্নার কাজে টুকটাক সাহায্য করার জন্য উন্মুক্ত ছিল। নিয়ম করে সে 3টে রোজা রাখে। সকালে ইফতার, দুপুরে ইফতার, আর আমার সঙ্গে বসে সন্ধ্যায় একবার ইফতার করে সে। এই তো এভাবেই কাটছে আমাদের মা মেয়ের দিন। ঘুমানোর আগে প্রিয় বাবার প্রশংসায় পঞ্চমুখ থাকে সোয়া। আজও প্রশংসা করল। আমার কল্পনায় স্মরণ বেশি উঠল। জল্পনা শুরু করে শুয়ে রইলাম বন্ধ চোখে। মুহূর্তে চলে গেছি স্বপ্নের জগতে। অবচেতন মন চোখে ভাসিয়ে তুলল ছোট একটা পরিবার। সোয়া, স্মরণ আর আমি হাসছি ফুলে বিছানো এক রাস্তায়। আমার প্রিয় কাঠগোলাপের গালিচা যেন বিছানো পুরো সড়কে। কি মন করা হাসি তার। আমার লম্বা শাড়ের আসল নিয়ে সে বিরক্ত। আমার লম্বা চুলের বেনুনিতে সে মুগ্ধ। এরপরে দৃশ্যটা হলো বীভৎস। হঠাৎ করে আমার আর সোয়ার ওপাশ থেকে উধাও হয়ে গেল স্মরণ। না বলে না জানি আমি চমকে উঠলাম। খুঁজতে শুরু করলাম তাকে। তারপর হঠাৎ আমি চলে গেলাম এমন কোথাও যেখানটার আশপাশ দেখে বোঝাই গেল এটা হসপিটাল। সোয়া করিডোরে বসে বাবা বলে চিৎকার করে কাঁদছে। আমি কিছু জিজ্ঞেস করতে সোয়া উত্তর দিল, বাবা, বাবা তুমি প্লিজ আসো। বাবা, ও বাবা। বিরতিহীন ডাক। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। তারপর দৌড়াতে শুরু করলাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে। পথে হোঁচট খেয়ে হুড়মুড় করে পড়ে যাই। আর তখনই এক ঝটকায় বিছানা থেকে উঠে বসে পড়ি। হাঁপাতে শুরু করলাম। আশপাশ ড্রিম লাইটের মৃদু আলোয় আবছা। এ যেন দুঃস্বপ্ন ছিল তা বোঝার পর যেন বুকের উপর থেকে নেমে গেল কয়েক টন ওজন পাথর। চোখে হাত লাগিয়ে অনুভব করলাম অশ্রুকণা গড়াগড়ি খাচ্ছে। মন পুনরায় স্বপ্নটা কল্পনা করতে গিয়ে বুক কেঁপে ওঠে আমার। শান্তি বেড়ে গেল মন থেকে। রাতটা মোটেও ভালো কাটলো না। মন উন্মাদ হয়ে উঠল তার একটা খবরের আশায়।
একটা বাজে স্বপ্নকে ঘিরে মাথায় তৈরি হলো অসংখ্য বাজে ভাবনা। বারংবার চোখ ভিজে উঠল। তাকে তো ফোন করা গেল না, আর না নেওয়া হলো খোঁজ। তার অফিস স্টাফ কারোর সাথে যোগাযোগ করতে পারলাম না, কেননা এসবের কোনো তথ্যই আমার জানা নেই। দুশ্চিন্তার চটপট ভাব নিয়ে ঠেলতে ঠেলতে সময় পার করে পৌঁছালাম রাতের শেষ প্রহরে। ঠিকঠাক খাওয়া হলো না, তবে এই সময়ের জন্য এক প্রকার অপেক্ষাই করেছিলাম আমি। জাহিনের সাথে কথা বলার জন্য অপেক্ষা। ঘুম ভেঙে গিয়েছিল রাত 12টার পর। তখন জাহিনকে ফোন দিয়ে বিরক্ত করতে দিতেই হচ্ছিল। একবার রিং হতে ওপাশে জাহিন ফোন রিসিভ করে সালাম জানালো আমাকে। আমি শরণের সম্পর্কে কিছু জানতে চাইলে সে বলল অফিসে ফোন করবে সে, ফোন করে জেনে নিবে শরণ কোথায় আছে, কেমন আছে। সকাল 10টা হবে। আমি সোয়াকে নিয়ে আমার স্কুলে গিয়েছি। অফিস রুমে বসে হাজিরা খাতায় নাম তুলছিলাম। সোয়া ওর ফোনে ভিডিও দেখায় মগ্ন ছিল। হঠাৎই ওদিকে একটু কান খাড়া করতে শুনে নিউজ পড়া হচ্ছে। আজ সকাল 9টা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের যাত্রা করা এক প্লেন আকাশপথে দুর্ঘটনার শিকার হয়েছে। যাত্রীদের মধ্যে বাংলাদেশের সিআইডি ডিপার্টমেন্টের গোটা একটা স্টাফ ছিল। বিধ্বস্ত হওয়া প্লেনে 30 জন যাত্রীর মাঝে 10 জন নিহত হয়েছে। খবরটা জানার পর ভেঙে গুড়িয়ে যেতে চাওয়া বুক নিয়ে ছুটতে শুরু করলাম। সো আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। ও প্রশ্ন করে বসলো কেন আমি এত ব্যস্ততা নিয়ে ছুটছি। অগত্যা মনে দশা লুকিয়ে জবাব দিলাম, আজকে তোমার দাদাভাইকে দেখতে যাব। তুমি তো 2 দিন আমার কাছেই থাকলে, তোমার দাদাভাইয়ের সাথে দেখা করতে হবে আজ। কথাটা মিথ্যে ছিল না। বাবার কাছেই আমি যাচ্ছি, শরণের বাসায়। রোদের তেজ অত্যধিক। গামে ভেজা কপাল আর অশ্রু পড়া চোখ মুছতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছি আমি। আমার হাত পা কাঁপছে। জাহিনকে ফোন করে যাচ্ছে অনবরত। তার কোনো হদিস নেই। সর্বক্ষণ আমার পিছু গাড়ি নিয়ে ঘুরল, আজ সে নেই। এক হাতে সোয়াকে শক্ত করে ধরে রেখে চাতক পাখির মতো চেয়ে রইলাম একটা রিকশার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমার, একটাও যেন খালি রিকশার দেখা মিলছে না। প্রায় 10 মিনিট পর একটা রিকশা মিলল, তাও প্রিয়ার জন্য। বাসা থেকে প্রিয়া রিকশা নিয়ে এই পথেই যাচ্ছিল। প্রিয়া রিকশাতে উঠে পড়লাম। ভিতরে যে এক ভয়ঙ্কর ঝড় বইছে, আমার সে সম্পর্কে প্রিয়া বুঝে অবগতই ছিল। রিকশা চলতি দশাও আমার হাতটা শক্ত করে ধরে বলতে চাইল শরণ ভাইয়ের কিছু। আমি চট করে চোখ জোড়া বন্ধ করে যেমন লুকিয়ে ফেললাম কষ্ট, তেমনি থামিয়ে দিলাম প্রিয়াকে। কোলে শান্ত হয়ে বসে থাকা সোয়াতিকে দৃষ্টি রেখে বললাম স্টপ। প্রিয়া চুপ হয়ে গেল। আমার ভীষণ কষ্ট হচ্ছে, যেন হৃৎপিণ্ডটা থমকে যেতে চাইছে। তাকে হারানোর ভয় বুক কাঁপিয়ে দিচ্ছে। এই পথটা বেজা দীর্ঘ মনে হচ্ছে আমার কাছে। অসহায়ত্ব অনুভব করছি যেন আকাশ ছোঁয়া। রিকশা যখন শরণের বাসার গেটে প্রবেশ করলো, তখন আমি হুড়মুড় করে নেমে পড়ে এক প্রকার দৌড়ে চলে গেলাম ভিতরে। সদর দরজা খোলা ছিল। ড্রয়িং রুমে পেয়ে গেলাম চিন্তিত থমথমে মনোভাবে কপালে হাত রেখে বসে থাকা বাবাকে। কাছে গিয়ে ডেকে উঠলাম, বাবা। উনি কথার মাঝে থমকে যেতে হলো আমার। সোয়ার কথা মনে হলো। ছোট মেয়েটার জন্য আমার কষ্ট বেড়ে দ্বিগুণ হলো। এমন সময় প্রিয়া এসে সোয়াকে সরিয়ে নিল। বাবার দিকে দৃষ্টি রাখতে উনি বলে উঠলেন, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে রে মা। এই কথা বলেই তিনি চাপিয়ে রাখা কষ্টগুলো দুচোখের অশ্রু করে জারিয়ে দিলেন। আমিও ভেঙে গড়িয়ে গেলাম। ভাঙা গলায় প্রশ্ন করলাম, শেষ মানে কি বাবা? উনি কোথায়? ওনার খোঁজ কি পাওয়া যায়নি? খোঁজ পাওয়া গেছে। প্লেন খুলনার মেহেরপুরের মধ্যেই পড়েছে। 10 জন অফিসারের মধ্যে 7 জনের খোঁজ পাওয়া গেছে। আর 3 জন। আমার প্রশ্নের জবাব পেয়ে তার পরিচিত কণ্ঠস্বর হতে এলো। ঘুরে তাকালাম। এটা অঙ্কন ছিল। আমাকে পাশ কাটিয়ে বাবার দিকে অগ্রসর হয়ে অঙ্কন ব্যস্ত হয়ে বলল, আমি মেহেরপুর যাচ্ছি আঙ্কেল, চিন্তা করবেন না, একটু শান্ত হন। বাবা উঠে দাঁড়িয়ে গেলেন। তাড়া দিয়ে বললেন, চলো চলো, আমিও যাব। তাড়াতাড়ি চলো অঙ্কন। আপনি সুস্থ নন আঙ্কেল, অসুস্থ। আপনি ধীরে সুস্থে আসুন। আর সোয়ার বিষয়টাও। বাবা থমকে গিয়ে নত মস্তকে ভাবলেন, তারপর আবারও বসে পড়লেন। অঙ্কন পা বাড়ালো বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আমি তখন পিছন থেকে জট করে বললাম, আমিও যাব। অঙ্কন হাঁটার গতি রোধ করে পিছন ফিরে চাইল। আমি অনুরোধ করে আবারও বললাম, প্লিজ আমাকে না করবেন না, আমিও যাব। অঙ্কন সেকেন্ড দুয়েক আমার দিকে কেমন তোরা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, প্রিয়ার সাথে আসুন, আমি গাড়িতে ওয়েট করছি। আর অজান্তাকে বলে দিচ্ছি, আমার বোনকে বলে দিচ্ছি সোয়াকে এসে নিয়ে যাবে। অঙ্কনের কথায় এমন পরিস্থিতিতেও আমি অভিভূত না হয়ে পারলাম না। প্রিয়া নিঃসন্দেহে একজন বেস্ট মানুষ পেয়েছে। আমার অস্বস্তি হবে ভেবে সে প্রিয়াকে সঙ্গে নেওয়ার প্রস্তাব রাখল। সেই সাথে ভাবলো প্রিয়ার যেন অন্য কিছু মনে না হয়, সে যেন দুঃখ না পায়। গাড়ির সামনে দুটো সিটে বসলো ওরা নবদম্পতি। বিয়ের পরদিনে যাদের দুজনে দুদিকে চলে গেছে, এক চাঁদের নিচে এখনও জোড়া সংসার দেয়নি তারা। প্রিয়া আমাকে ছেড়ে গাড়ির সামনে বসতেই চাইল না। এ নিয়ে অঙ্কনের সাথেও চোখ পাকাপাকিও হয়ে গেছে। মনে মনে হয়তো ছোটোখাটো এক যুদ্ধ হয়ে গেছে। আমি তখন গাড়িতে বসে অপেক্ষার প্রহর গুনছি।
কখন তার কাছে পৌঁছাবো ভাবছি অনেক কিছু। সে আছে তো? হদিস না পাওয়া 3 জনের তালিকায় যেন স্মরণ না থাকে। ভাবনাগুলো যেন কলিজায় ব্যথার সন্ধান করছে। চিন্তাগুলো ডুকরে কাঁদতে চাইছে। চোখে ভাসছে স্মরণের মুখ। কিছু স্মৃতি বড্ড পোড়াচ্ছে। এবার আমার নিজেকে দমিয়ে রাখা একটু নয়, অনেক বেশি কঠিন হয়ে গেল। আসলে মুখ গুজিয়ে দিয়ে নিঃশব্দে কেঁদে উঠলাম। গাড়ির পাশের কাজ তখন কেউ নামিয়ে দিল। গাড়ি চলতি দশায় হাওয়া এসে আমাকে ঘিরে ধরল যেন। আমার দুঃখ কষ্টগুলো তখন আকাশ চেয়ে সপ্তম আকাশে পাড়ি জমালো। আমি সত্যি পারবো না তাকে অন্যভাবে দেখতে। আমি মানতে পারবো না তার নিথর দেহ বা নিস্তব্ধ বুক। শ্বাসরুদ্ধ করা পরিস্থিতি পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম মেহেরপুর। একটা হসপিটালের সামনে এসে গাড়ি দাঁড় করালো অঙ্কন। মানুষের ছোটোছুটি বিধ্বস্ত অবস্থা। কারো কারো হাহাকার ধ্বনি, কারো চিৎকার করা কান্না আমার কানে এসে যেন প্রতিধ্বনি তুলছিল। বুকটা মুচড়ে মুচড়ে উঠছিল। অঙ্কনের গাড়ির সামনে দাঁড় করানো ছিল একটা অ্যাম্বুলেন্স। নামতে হলো আমাদের। অঙ্কন গাড়ি পথে অন্যদিকে ঘুরিয়ে পার করতে চাইল। আমি আর প্রিয়া দাঁড়িয়ে রইলাম একটা জায়গায়। আমার দৃষ্টি পড়েছিল অ্যাম্বুলেন্সের দিকে। হঠাৎই অনাকাঙ্ক্ষিত কিছু চোখে পড়ল। স্মরণের মুখটা চোখে বেশি উঠল। তার বন্ধ চোখ, মাথা চুইয়ে পড়া রক্ত, ঠোঁটের কোণে ক্ষত দেখে আমি এক প্রকার দৌড়ে গেলাম অ্যাম্বুলেন্সের নিকট। প্রিয়া পিছন থেকে ডেকে উঠল। আমি শুনেও সাড়া দিতে পারলাম না। ওকে এটুকু বলার সাধ্য বা ধ্যান আমার যে ছিল না। আমি স্মরণের কাছে যাচ্ছি। শুধু সব বলে আমার কণ্ঠ হতে ডুকরে কান্না বেরিয়ে এলো। থরথর করে কাঁপন ধরা হাতে পায়ে সকলকে ঠেলে সরিয়ে স্মরণের নিকট গিয়ে তার মাথায় হাত রাখলাম। অবিরত আসা রক্তগুলোকে মনে মনে মিনতি করলাম না আসার জন্য, কিন্তু তারা শুনল না। স্মরণের বন্ধ চোখে দুটো আমাকে ভীষণ কষ্ট দিল। আমার চোখ বাঁধ ভাঙা নদীর মতো অশ্রু ছেড়ে দিল। এমন সময় অঙ্কন দৌড়ে আসে স্মরণের কাছে। স্মরণের মাথার ক্ষতস্থানে আমি হাত চেপে দাঁড়িয়েছিলাম। অঙ্কনকে দেখে ডুকরে কেঁদে দিয়ে বললাম, ওনার কিছু হবে না তো? উনি সুস্থ হবে তো? অঙ্কন আমাকে আশ্বাস দিতে চাইল। তারও গলা স্বর ছিল কম্পনমান। স্মরণের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু হবে না, আপনি সরুন। আমার মন না চাইতেও সরে এলাম। এক বুক শূন্যতা নিয়ে তাকিয়ে রইলাম স্মরণের দিকে। প্রিয়া আমাকে পাশ থেকে জড়িয়ে নিতে আমার কান্নার বেগ বেড়ে গেল। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। আমি মানতে পারছি না, সহ্য করতে পারছি না স্মরণের রক্তে ভেসে যাওয়া দেহ, তেতলে যাওয়া কপালের বাপাস। কান্নাগুলো অনেক চেষ্টায় তালাবদ্ধ করে দাঁড়িয়ে আছি ওটির সামনে। মানুষের গুঞ্জন চারিপাশে। কেউ কাঁদছে, কেউ আমার মতো বুকে কালবৈশাখী জ্বর নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। প্রিয় আমার পাশে দাঁড়ানো। মিনিট দুয়েক পরপর আমার চোখের অবাধ্য জল নিঃশব্দে গড়িয়ে পড়তে প্রিয়া মুছে দিচ্ছে। আমাকে শান্ত করার এক মিথ্যে প্রচেষ্টা চালিয়েছ। অঙ্কন ওটির মধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে, স্মরণের ট্রিটমেন্ট চলছে, কোনো আপডেট জানা যায়নি। আমি দোয়া পড়তে শুরু করলাম। খুব করে দোয়া করতে লাগলাম স্মরণের যেন কিছু না হয়, কোনো খারাপ খবর যেন না আসে। এই ভাবনাগুলোর মাঝে যখন ডুবেছিলাম তখনই হঠাৎ নজরে এলো বাবাকে। উনি এসেছেন। সাথে দেখতে পেলাম সাসি আম্মা, ছোট আব্বুকে, জাহিনকেও। বাবার চোখ টলমলে। তিনি অস্থির হয়ে এগিয়ে গেলেন অপারেশন থিয়েটারের খুব নিকটে। সাসি আম্মা এসে আমার নিকট দাঁড়াতে আমি শাড়ির আসলে মুখ ডেকে নিলাম কান্না লুকানোর আশায়। সাসি আম্মা আমার এই অবস্থা দেখে আর কিছু বলতেও পারলেন না। আমি ওভাবেই রইলাম। মিনিট 3 পর হঠাৎ জাহিনের কণ্ঠ কানে এলো। বলল, সরি ম্যাম, আমি স্যারের খবর পেয়ে এখানে চলে এসেছি। আপনাকে জানাতে পারিনি, আসলে চাইনি জানাতে, সরি। আমি চুপটি করে দাঁড়িয়ে রইলাম। এরপর কাটলো আরও 1 ঘন্টা। দুপুর হয়ে এলো। এর মধ্যে আগমন ঘটল সোয়ার নানা নানিরও। হঠাৎই দেখি অঙ্কন বেরিয়ে এলো ওটি থেকে। বাবা কিছু জিজ্ঞেস করতে বললো, এত তাড়াতাড়ি কিছু বলা যায় না, 12 ঘন্টা গেলে বলতে পারবো আঙ্কেল। তবে আমার বিশ্বাস কিছু হয়নি, শুধু রক্ত লাগবে, একটু বেশি রক্তক্ষরণ হয়ে গেছে। কথাগুলো বলে অঙ্কন একটা নার্সের সাথেই চলে গেল। আমি অঙ্কনের পিছু নিলাম। সে একটা রুমে প্রবেশ করে অন্য এক ডাক্তারের সাথে আলোচনা শুরু করলো। দরজার এপাশে আমি শুনতে পেলাম, স্মরণের মাথার ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, রক্ত লাগবে অনেক। অঙ্কন 2 ব্যাগ রক্ত দিবে, বাকিটুকু খুব জলদি ম্যানেজ করবে বলেও কথা দিল। আরও কিছু কথা বলল তারা। আমি অশান্ত মন নিয়ে শুনে গেলাম। একসময় তাদের কথা রীতি ঘটল। অঙ্কন রুম থেকে বেরোনোর উদ্দেশ্যে পিছু ঘুরতে আমাকে দেখে যেন থমকে যায়। সেকেন্ড 2 স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরোলো। আমাকে পাশ কাটিয়ে যেতে চাইলে আমি করুণ সুরে প্রশ্ন ছুড়ে দিলাম তার দিকে, সত্যি করে বলুন তো, উনি ঠিক আছে তো? ভয়ের কিছু নেই তো? অঙ্কন দাঁড়িয়ে গেল। শুকনো মুখে যেন মিথ্যে হাসি ফুটিয়ে তুলে বলল, ঠিক আছে। কতটুকু ঠিক আছে? অঙ্কনের মুখ শুকিয়ে গেল। আমি তাকে বলার জন্য অনুরোধ করলাম স্মরণের ব্যাপারে। অঙ্কন বলতে এক প্রকার বাধ্যই হলো। সত্যি বলতে ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে, অনেক বেশি রক্তক্ষরণও হয়েছে। ডান পায়ে আঘাত লেগেছে খুব। মাথার বিষয়টাও রেসপন্স দেখে বোঝা যাবে জ্ঞান ফিরলে। আর পায়ের হাড় পেটে গেছে। বিষণ্ণ মন নিয়ে রোজা খুলল সকালে।
শরণের কাছে যাওয়ার কারণে বেশ খানিকটা রক্ত আমার শাড়িতে জায়গা লেগেছিল। সেই রক্তমাখা শাড়ি পাল্টা আমি নতুন একটা শাড়ি পরে নিলাম, যেটা এনে দিল অঙ্কন। অনিচ্ছা সত্ত্বেও নিতে হয়েছে। আমরা মেয়ে কজন বাদে সকলে মসজিদে চলে গেছে। ওটির দিকে তাকিয়ে তাকিয়ে সময় পার করছি আমি। অঙ্কন রোজা খোলার পর কোথাও একটা নামাজ আদায় করে নিয়ে রক্ত দেওয়ার জন্য চলে গেল নির্দিষ্ট রুমে। সাথে ব্যবস্থা করে দিয়ে গেল আমাদের নামাজের ঘরের। প্রিয়ার সাথে টুকটাক কথা বলে সব ঠিকঠাক করেছে। দৌড়াদৌড়ি কম হচ্ছে না তার। আমি তাকে রক্ত দিতে মানা করলাম একবার। সারাদিন রোজার পর 2 ব্যাগ রক্ত দিবে, পরদিন আবারও রোজা রাখবে। বললাম অন্য একটা ব্যবস্থা করা যায় না? অঙ্কন জবাব দিল ঈষৎ হেসে, ও পজিটিভ রক্ত পাওয়াটাই টাফ, হবে না ওরকম। এরপর হঠাৎ একটা দম নিয়ে বলল, সরি টু সে বাট ইটস ট্রু, কিছু মানুষের চোখের পানি সহ্য করা যায় না। শরণ আমার বন্ধু বলে এমনিতেও আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি, তারপরও একটা মানুষের চোখের পানি সহ্য করতে আমি পারছি না। ভুল করে ভালোবাসলেও ভালোবাসা তো ভালোবাসাই, তাই না? আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব। আমি চমকে উঠলাম অঙ্কনের কথা শুনে। মুখ তুলে তার দিকে তাকাতে সে চলতে শুরু করলো, যেন আমার চোখে চোখ না রাখার ইচ্ছে। মনের কথা ব্যক্ত করার পর আমার মুখোমুখি না হওয়ার ইচ্ছে তার। আশপাশের কোনো এক মসজিদ হতে এশার আজান কানে এলো। শরণের ওটি ট্রিটমেন্ট আপাতত সমাপ্ত। এখন সে জ্ঞান শূন্য, না জানি কখন তার জ্ঞান ফিরবে। ডাক্তাররা অনেক কিছুই বলে যাচ্ছে। হতে পারে শরণ স্মৃতি হারাবে, হতে পারে কারো ডাকে সাড়া দেবে না, হতে পারে 2-একটা নার্ভ অকেজো। আমি মনে চটপট বাড় মিমিয়ে বসে আছি, এসবের একটাও যেন না হয়। সেই জন্য আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে যায় বলে দোয়া করে যাচ্ছিলাম। প্রিয়া আমার পাশে বসে জিমোচ্ছিল। প্রচণ্ড গরমে সেই সাথে গেমে অসুস্থ প্রায়। ওর মাথাটা আমার কাঁধে রেখে দিয়ে বললাম, ঘুমা, আর তুই না হয় বাসায় চলে যা। সোয়ার নানা নানিকে বলছি ওনারাও চলে যাক। প্রিয়া কড়া দৃষ্টিতে চাইলো আমার দিকে। মাথাটা আমার কাঁধ থেকে তুলে রেগে পিছনে ভালোভাবে ঠেস দিয়ে বসলো। আমি কথা আর বাড়ালাম না। মিনিট 2 যেতে মেয়েটা ঘুমে ডুলে পড়লো আমার উপর। আমি আর নড়চড় না করে বসে রইলাম। এভাবে ঠিক কতক্ষণ বসেছিলাম আমি জানি না, তবে আমারও হয়তো চোখ লেগে এসেছিল। শরণের কথা ভাবতে ভাবতে আসমকে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই ঘুম ভাঙলো আনুমানিক 20 মিনিট পর। সাসিয়াম্মা এসে ডেকে বললেন, সকলকে অঙ্কন বাইরে যেতে বলেছে, হসপিটালের পাশের হোটেল থেকে ডিনার করতে বলেছে। আমার ক্ষুধা বা খাওয়ার ইচ্ছে কোনোটাই নেই, তাই আমি সাসিয়াম্মাকে বলে দিলাম সকলকে নিয়ে ডিনার করে আসতে। আমার ক্ষুধা নেই, আমি যাব না। সাসিয়াম্মা বেশ জোরাজুরিই করলেন, তারপর তাকে হার মানতেই হলো। চলে গেলেন। প্রিয়াকে ঘুম থেকে জাগিয়ে ডিনারের জন্য পাঠিয়ে দিলাম। ইতিমধ্যেই অঙ্কন এসেছিল, হয়তো প্রিয়াকেই নিতে এসেছিল। আমার সাথে কোনো কথা বিনিময় করার ইচ্ছে হয়তো তার ছিল না। আমার যে খুব ইচ্ছে ছিল তাও না। তবুও ঘটনাচক্রে তাকে শোধাতে হলো। রক্তের ব্যবস্থা হয়ে গেছে? জবাবে সে মাথা জাকিয়ে মুখে ছোট করে বলে প্রস্থান করল। ডিনার না করার ইচ্ছেটা আমার হলেও করতেই হবে তোকে বলে জোরাজোরি করে কয়েক লোকমা ভাত প্রিয়া আমাকে খাইয়ে দিয়েছে। প্রথমে অঙ্কন খাবার শেষ করে উপরে এসেছে, তারপর প্রিয়া আমাকে নিচে নিয়ে গিয়ে দৌড়ে বেঁধে খাওয়ালো। রাত ততক্ষণে 10টা। খাওয়ার পাড় শুকিয়ে যখন উপরে এলাম তখন চোখে পড়ল দুর্বল চিত্তের অঙ্কনকে। গা এলিয়ে দিয়ে একটা বসার আসনে বসেছিল। প্রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা আধারে চেয়ে আছে। আমার বড্ড খারাপ লাগলো। রক্ত দিয়ে অঙ্কন শারীরিকভাবে বেশ জিমিয়ে গেছে। একা সব দিক দেখতে হচ্ছে তাকে। অনেক বেশি কষ্ট হয়ে গেছে তার। প্রিয়াকে ঠেলে পাঠিয়ে দিয়ে বললাম, তোদের থেকে দূরে একটা চেয়ারে। আড়ষ্টতায় জড়িয়ে যাওয়া প্রিয়া অঙ্কনের পাশে চেয়ারে বসে হয়তো ছোট করে ডাক দিয়েছিল। অঙ্কন তত বড় করে মাথা তোলে, যেন চমকে উঠেছে। তারপর নিজেই কিছু জিজ্ঞেস করে প্রিয়াকে। প্রিয়া জবাব দেয়, আবার গম্ভীর মুখে অঙ্কন কিছু বলে। প্রিয়ার মন খারাপ হয়। এমন করে তাদের আলাপ এগিয়ে যাচ্ছিল। আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। ভালোই থাকবে ওরা, অন্যরকমই ভালো। আমি কখনো দেখিনি অঙ্কন প্রিয়ার সাথে রুক্ষ উগ্র আচরণ করছে, বরং দেখেছি কখনো দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি। প্রহরটা মাঝরাতের হলেও গরমটা মোটেও মাঝামাঝিতে ছিল না। উত্তাপের ঘ্রাব যেন সরল রেখায় চলছিল। বেশ গরম। মাথার উপর যদিও ফ্যান ছিল, তবুও সকলে চিন্তাগ্রস্ত মন নিয়ে গরমে নাজেহাল দশা পার করছে। একে একে ঘন্টা পেরোলো আরও 2টা। রাত 12টা বাজতে চলল। আমি বন্ধ চোখ নিয়ে মাথার সমস্ত বার ডান হাতে রেখে বসেছিলাম। বাবা ওদের আগ্রহে বসেছিলেন শরণের জ্ঞান ফেরার মুহূর্তের জন্য। তেমনি করে সকলেই প্রহর গুনছিল কখন শরণ চোখ খুলবে। অবশেষে এই কাঙ্ক্ষিত মুহূর্তে এসে পড়ল। একজন নার্স এসে অঙ্কনের উদ্দেশ্যে বলল, স্যার আপনার পেশেন্ট রেসপন্স করছে, কিন্তু অ্যাসফিক্সিয়া হচ্ছে মনে হয়। অঙ্কন তড়িৎ গতিতে বসা থেকে উঠে পড়ল। নার্সের উদ্দেশ্যে বলল, ওকে আমি যাচ্ছি। খবরটা আমার কানে পৌঁছাতে বুকটা ধক করে উঠেছে আমার।
বাবা সহ সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। আমার চোখে অশ্রু জমল। একটা ভয় কেটে গেল, তবে আরেকটা ভয় বুকে বাসা বাঁধল শক্ত করে। সে আগের মতো সুস্থ হবে তো? কোনোরূপ খারাপ কিছু হবে না তো? ভাবনার মাঝে পা চালিয়ে দ্রুত এগিয়ে যেতে চাইলাম। ঠিক তখনই অঙ্কন সকলের উদ্দেশ্যে বলল, আমি আগে দেখে আসি, কিছু কাজ আছে, তারপর না হয় আপনারা। অঙ্কনের কথা মেনে নিলেও মনের আশকারায় তার পিছু পিছু হেঁটে আইসিইউর দরজার পর্যন্ত পৌঁছালাম। অঙ্কন প্রবেশ করলো। আমাকে একটু পর দূরে পাঠিয়ে দিল একজন নার্স। এক পলকে দেখায় শুধু স্মরণের হাঁসফাঁস করা মুখটা দেখেছি, শ্বাসকষ্টের দরুন চটপট করা বুক দেখেছি। নিজেকে ঠিক রাখার দায় হয়ে পড়ল। বুক ভেঙে কান্না চলে এলো আমার। রাত 12টায় জ্ঞান ফিরল। আইসিইউ থেকে স্মরণকে বের করা হলো রাত 2টো নাগাদ। একটা রুমে শিফট করা হয়েছে। প্রথমেই অঙ্কন বাবাকে নিয়ে গেলেন দেখা করানোর জন্য, তারপর একে একে সকলকে। শুনলাম সে কোনো রকমে সুস্থ, চিনতে পারছে সকলকে, কথা বলতে পারে। অক্সিজেন মাস্ক খুলে দিলে অঙ্কন বেশ খুশি। আমার চাইতে যেন শতগুণ বেশি আনন্দিত সে। প্রফুল্ল চিত্তে বাবাকে বলল, আলহামদুলিল্লাহ, যে ভয়টা পাচ্ছিলাম ওটা হয়নি। ট্রমাটিক ব্রেন ইনজুরি ওর ক্ষেত্রে তেমন প্রভাব ফেলেনি। 2 দিন পর শুধু একবার টেস্ট করে দেখব। যদিও ভয়ের কিছু নেই, তারপরেও হালকা যদি সমস্যা হয়ে থাকে ট্রিটমেন্ট করতে হবে। আর পায়ের ইনজুরি, হ্যাঁ, এটা এক্সরে করে দেখতে হবে আবার। অপারেশনের পর একটু ভয় আছে, হাঁটা চলা নিয়ে সমস্যা, বাট কিছু হবে না, চিন্তা করবেন না। বাবা কিছুটা স্বস্তি পেলেন, সেই সাথে আমিও। সোয়ার নানা নানিকে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হলো। আমি জাহিনকে বলে দিলাম ওনাদের নিয়ে বাসায় ফিরে যেতে, সাথে সাসি আম্মা ছোট আব্বুকেও পাঠিয়ে দিলাম। শুধু থেকে গেল সোয়া আর বাবা। এত কিছুর মাঝে আমার এখনও দেখা করাই হয়নি স্মরণের সাথে। মনটা আপু কাপু করছিল, তবে কেন যেন এক পা তুলে 2 পা পিছিয়ে আসছিলাম। কেমন ভয় হচ্ছিল, অজানা কারণে বুকের হৃৎপিণ্ড দ্রুত গতিতে বিট করছিল। অঙ্কন স্মরণকে কাছে বসেছিল, আমি দাঁড়িয়েছিলাম রুমের বাহিরে। একটা সময় অঙ্কন বেরিয়ে এলো রুম থেকে। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার কালে অনাকাঙ্ক্ষিতভাবেই বলল, দেখা করে আসুন, কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়বে। আমি চমকে উঠলাম। অঙ্কন চলে গেল। আমি বুকে সাহস সঞ্চার করে অবশেষে রুমে প্রবেশ করলাম। স্মরণের অক্সিজেন মাস্ক খুলে দেওয়া হয়েছে, মাথায় সাদা ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ। তার দৃষ্টি অজানা দিকে। দৃঢ় পায়ে অগ্রসর হয়ে তার মাথার নিকট গিয়ে থেমে গেলাম। পাশে থাকা চেয়ারে বসতে সে ফিরে চাইল আমার দিকে। বুকটা কেঁপে উঠল আমার, চোখে অশ্রু জমল। ঘিরে ধরল বোবা কান্নার নীরবতা। দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে নিলাম। স্বাভাবিক হওয়ার আপ্রাণ চেষ্টা চালানোর পর একটু একটু সফল হলে স্মরণের দিকে ঘুরে বসে বললাম, এরকম করে কষ্ট না দিলেও পারতেন। আমার অভিযোগ শুনে স্মরণ মুচকি হাসল। আসমকায় আলতো করে আমার এক হাত তার হাতের মুঠোয় বন্দি করে দৃঢ় কণ্ঠে বলল, চলে গেলে ভালো হতো না? তোমার আর কারো প্রয়োজন হতো না। এমন কথা শুনে অনেক বেশি রাগ হলো আমার। সে এখনও আগের প্রয়োজন আর প্রিয়জন নিয়েই যেন পড়ে আছে। উপসে পড়া রাগ অভিমান নিয়ে তাকে বললাম, ভালো না বাসলে আমি যাব কেন আপনার সাথে? আমি এখনও বলবো, আমি শুধু প্রয়োজন হতে রাজি নই, আমি প্রয়োজন প্রিয়জন দুটোই একসাথে হতে চাই। আর এর জন্য আপনার চলে যেতে হবে কেন? ঘুমাবো, চুপ। আমার চলে যাওয়া না যাওয়া নিয়ে কোনো আফসোস নেই। এবারেও একটা বউ আছে, ওপারেও আরেকটা বউ আছে, কোনো পারেই আমি একা নই। কত বড় অসভ্যতার কথা! আমার ভীষণ তর্ক করার ইচ্ছে হলো, কিন্তু দমিয়ে রাখলাম। সে অবলীলে সত্যি নিশ্চিন্তে আঁখি জোড়া বন্ধ করলো। এই রাতে সেহরি খাওয়া হলো আজানে 10 মিনিট পূর্বে। স্মরণ ঘুমিয়ে গেলে অঙ্কন প্রথমে খাওয়া শেষ করে এসে স্মরণের পাশে বসলো। তারপর আমি গেলাম। প্রিয়ার সাথে নিচে গিয়ে দ্রুত খেতে হলো। 10 মিনিটে ভাত খাওয়া আমার জন্য ভীষণ কঠিন হয়েছিল। কয়েক লোকমা মুখে দিতে আজানের সুর ভেসে আসে, উঠে পড়তে হয়। সময়ের সাথে আদার কেটে গেল। দিবা এলো। অঙ্কনও যেন ব্যস্ত হয়ে পড়ল চট্টগ্রাম যাওয়ার জন্য। স্মরণের সকল রিপোর্ট গুছিয়ে নিচ্ছে সে একা। এখানে এত গরম, সকলে থাকা খাওয়ার অসুবিধা মানাই যাচ্ছে না। 2জন ডাক্তার মিলে স্মরণের ট্রিটমেন্ট করছে, তাদের একজন অঙ্কন নিজেই। বিদেশে সমস্ত বার নিজের কাঁধে নিয়ে স্মরণকে রিলিজ দিতে চাইছে। চট্টগ্রাম গিয়ে ওখানকার মেডিকেলে রাখা হবে স্মরণকে। কেউ অঙ্কনের সিদ্ধান্ত আর পেলে দিতে পারল না। বড়সড় এক ডাক্তার যদি নিজে পেশেন্টের দায়িত্ব নেয়, তো আর কে কি বলবে তখন? আসরের ওয়াক্তের পর সব কিছু গুছিয়ে নিয়ে অঙ্কন আল্লাহ ভরসা বলেই স্মরণকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেয়। সামনের দিকে ড্রাইভারের কাছে নিজে বসে, আর আমাকে বসিয়ে দেয় স্মরণের কাছে। প্রিয়া এবার আগে থেকেই অঙ্কনকে মানা করে দিল সে বাবার সাথে গাড়িতে করে চলে যাবে। অঙ্কনও সায় জানালো। জাহিন এসে অঙ্কনের গাড়ি ড্রাইভ করে প্রিয়াসহ তার বাবাকে রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে। গাড়ি ছুটছিল বেশ রয়ে শয়ে। সারাটা পথ স্মরণের হাত শক্ত করে ধরে বসে রইলাম। অঙ্কন মাঝে মাঝে পিছনে ফিরে তাকায়।
আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চাই। এভাবে পথ সংকীর্ণ হয়ে এলো। তবে ইফতার করা হলো আমাদের গাড়িতেই, শুধু এক বোতল পানি দিয়ে, যেটা গাড়িতেই ছিল ড্রাইভারের। পরবর্তীতে দোকান দেখে গাড়ি থামিয়ে অঙ্কন কিছু খাবার এনে আমার হাতে দিল। সারাদিন রোজা রাখার পর অল্প একটু হলেও আমার খাবার খেতেই হলো। চট্টগ্রামে পৌঁছালাম রাত 8টা নাগাদ, সোজা মেডিকেলে। প্রায় অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি নিজেই। শরণকে অ্যাডমিট করানো হলো, স্পেশাল ব্লাড দিতে হলো অঙ্কন। তারপর আমার অস্থিরতা কমলো, নিভে গেল চিন্তার প্রদীপ। সব কিছু ভুলে ধপ করে শরণের বেডের পাশে চেয়ারে বসে পড়ি। মাথা হেলিয়ে দেই বেডে, উপুর হয়ে বন্ধ করে নিই ক্লান্ত চোখ জোড়া। ভাড়া নেওয়া বাসাতে চলে আসি আমি রাত 2টোর দিকে। জাহিন পৌঁছে দিয়ে যায়। হসপিটাল থেকে আমার বাসার দূরত্ব খুব হলে 10 মিনিটের হবে। বাবা হসপিটালে শরণের কাছে থেকে যেতে চাইলে অঙ্কন আমার সাথে পাঠিয়ে দেয় জোর করে। আমি আর বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে সেহরি করে নিই, ফজরের নামাজ পড়ে নেই। তারপর বাবা চলে যান নিজের বাসায় শরণের জন্য কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসতে। এই ওষুধগুলো সকালে, এই 2টা দুপুরে দিতে হবে, আর তরল কিছু খাওয়াবেন। মাথা একেবারে নড়চড় না করলে ভালোই হয়। অঙ্কন প্রেসক্রিপশন বুঝিয়ে দিচ্ছিল আমাকে। আমি গভীরভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছিলাম। আজ মনটা বেশ হালকা আমার। বাসা থেকে এসে শরণকে পূর্ণ জ্ঞানে দেখেছি। অঙ্কন বলেছে মাথার ইনজুরি নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, সব কিছুই ঠিকঠাক। এখন শুধু একটু পর পায়ের এক্স-রে করা হবে। এটা ভালো হলেই সব ভালো। সোয়া জেনে গেছে তার বাবা অসুস্থ। সে এখন উন্মাদ হয়ে আছে বাবাকে দেখার জন্য। জাহিন গেছে তাকে নিয়ে আসতে। বেলা 10টা বাজতে চলল। অঙ্কন বলে গেল 11টায় এক্স-রে করা হবে। তার একটু ডিউটি আছে, একবার রাউন্ড দিয়ে আসতে হবে সব বেডে। আমি অপেক্ষায় রইলাম। শরণের রুমের দরজায় দাঁড়িয়ে রইলাম বাবার সাথে। অপেক্ষার অবসান হলো। শরণের এক্স-রে করা হলো। রিপোর্ট পাওয়া যাবে ঘণ্টাখানেক পর। দেখতে দেখতে এই ঘণ্টাটাও কেটে গেল। রিপোর্টও হাতে এলো। পেশ করলো অঙ্কন শরণের সম্মুখেই। একটু চিন্তার বিষয়, পায়ের হাড় ভেঙে গেছে ভালোভাবেই। জোড়া লাগতেও বেশ সময় লাগবে। বেড রেস্ট টানা 1 মাস। তারপর আবারও হয়তোবা অপারেশন করার প্রয়োজন হতে পারে, নিশ্চিত নয়। যদি পুরোপুরি ঠিক না হয় তবে। এমন কথা শুনে আমার আর বাবার মনটা অল্প স্বল্প খারাপ হয়ে যায়। কিন্তু শরণ যেন ভেঙে পড়ল ভিতর থেকে। মুখে জমলো তার আদার। সকলে রুম থেকে বেরিয়ে গেলে সে হঠাৎই আমাকে কাছে ডাকে। আসমকাই বলে দিল, খেয়া তুমি চলে যাও, শুধু শুধু একটা অসুস্থ মানুষের কাছে পড়ে থেকো না। আমার গিল্টি ফিল হবে, নিজেকে সেলফিশ মনে হবে। আই থিঙ্ক ইউ শুড গো। তোমার সুন্দর জীবন দরকার, পুরো জীবনটাই তোমার পড়ে আছে। আমার জন্য কষ্ট করো না। আমি কখনো হাঁটতে পারবো কি না কে জানে, পুরোপুরি সুস্থ হব কি না। মাথাটাই বিগড়ে গেল আমার। হঠাৎ তার এমন কথা আমাকে অবাক করে দিল, সেই সাথে ক্ষুব্ধ করলো সেকেন্ডের মাঝে। কখন তাকে কে বলল সে হাঁটাচলা করতে পারবে না? চলে যাব? সত্যি? খুবই শান্ত কণ্ঠে বললাম। শরণ অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, যদিও আমি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার জিনিসগুলো যেন চিরস্থায়ী হয় না। বুকের মাঝে আজ অনাকাঙ্ক্ষিত সুর বেজে উঠল। সেকেন্ড কয়েকের জন্য থমকে গেলাম আমি। সে আমাকে বলল সে ভালোবাসে আমাকে। এটা চেনেন? আমার হাতে একটা লাঠি ছিল, এই রুমের কোনায় পেয়েছি। হাতে রেখেছিলাম বাইরে রেখে আসার জন্য। হঠাৎই বেশ কাজেই লেগে যাচ্ছে। একটা হকি স্টিকের মতো কিছু একটা মনে হচ্ছে আমার কাছে। আমার প্রশ্নের জবাব। আমি মাথা দুলিয়ে নিলাম। অল্প অল্প এগিয়ে গেলাম শরণের কাছে। মুখটা তার দিকে ঝুঁকে নিয়ে বললাম, আমাকে কি আপনার ফেলনা কিছু মনে হয়? যখন যা ইচ্ছে বলে যান, যা ইচ্ছে করে যান। শুনুন, বউ হলো ভয়ঙ্কর জিনিস। এমনিতে একটা বউ হারিয়েছেন, 2 নম্বর বউ দেখে আপনার ভয়ে তটস্থ থাকা এক প্রকার আবশ্যক। এই যে লাঠিটা বেশ শক্তপোক্ত। রুমের দরজাটা লাগিয়ে আপনার ওই ব্যান্ডেজ করা পায়ে দুটো লাগিয়ে দিলে আমার দুবার ভাবতে হবে না। আরও বেশি করে অসুস্থ করে দিব। যদি পাল্টো কথা তো বলেন। শেষোক্ত কথাটা বেশ চড়া গলায় বলে ফেললাম। শরণ অবিশ্বাস্য দৃষ্টিতে আমাকে শুধু দেখেই গেল। মুখে বলে উঠল, হোয়াট? আমি এক হাতে হকি স্টিক ধরে অন্য হাতে শাড়ির আঁচল দিয়ে বাতাস করার ভঙ্গি করে বললাম, আসলেই খুবই গরম। উফ, পরিবেশটা রিয়েলি হট। আচ্ছা, পরিবেশ হট বললেন নাকি আমাকে বললেন? রোজার দিন স্যার। শরণ বেজার খেপে যাওয়া তো দূর, সে মুখের হাবভাবটা এখনও দূর করতে পারেনি। আমার আচরণ যেন তার কাছে একেবারেই অপ্রত্যাশিত। রোদে উজ্জ্বল দিন হলো আজ। তাপটা সহনীয়। একে একে 10টা রোজা পুড়িয়ে গেছে। আজ শরণকে রিলিজ দেওয়া হবে। একদিন আমার বাসা থেকে জোরদাপ করলাম। সোয়া আমার কাছে থেকেই গেল। শরণের সাথে আমার সম্পর্ক হয়ে উঠল এই কদিনে অনেকটাই সহজ।
তবে মাঝে মাঝে তার কিছু একটা হয়, হুটহাট করে বলে বসে, কেয়া ইউ শুড গো। আমার নিজেকে সেলফিশ লাগে। স্বাভাবিকভাবে আমার মেজাজ সুপ্ত আসমানে চড়ে বসে। কখনো রেগে তার সামনে থেকে চলে আসি, কখনো বলি আমি ভালোবাসি বলে ভালোবাসার মানুষের পাশে আছি, এখানে আপনার নিজেকে সেলফিশ ভাবার তো কোনো কারণ নেই। শরণ চুপসে যায়, নিশ্চুপ হয়েই বসে থাকে। সব গুছিয়ে নিয়ে সকলেই প্রস্তুত। বাবা ব্যস্ত রিলিজ হওয়ার আগ মুহূর্তে টাকা দিতে, সোয়া ব্যস্ত অঙ্কনের সাথে এত রোগী পরিদর্শন করা নিয়ে। মোট 5 দিন হসপিটালে থাকতে হলো শরণের। এমন একটা দিন ছিল না যে সোয়া আসেনি। এসে শরণের পাশে বসেছে কম, অঙ্কনের গলায় জ্বলে থেকেছে বেশি। তার দরুনই কৌতূহল ডাক্তারদের ছুরি কাশি অস্ত্রের প্রতি। শরণ মোটামুটি প্রস্তুত বাসা যাওয়ার জন্য। হাঁটাচলা করা নিষেধ বিদেশে হুইল চেয়ারকে সঙ্গী করেছে বিষণ্ণ মনে। একজন নার্স চেয়ার ঠেলে সামনে অগ্রসর হচ্ছিল, চলে যাচ্ছে সে। আমি এই রুমে দরজার নিকট দাঁড়িয়ে আছি। শরণ যখন দরজার খুব নিকটে পৌঁছালো তখন হঠাৎ স্থির করতে বলল গতিময় চেয়ারটা। বিনা বাক্যে শান্ত চোখে এক হাত বাড়িয়ে দিল আমার উদ্দেশ্যে। বুকটা ধক করে উঠল আমার, আবার কিছুটা লজ্জা ঠাঁই পেল মনের মাঝে। আর চোখে নার্সটার দিকে তাকালাম, অমনি যেন মেয়েটা আমার মনের অবস্থা বুঝে চলে গেল আমাদের ছেড়ে। শরণ তখন ভীষণ ভাব নিয়ে বলতে ব্যস্ত, এবারও কি রিজেক্ট করবে? আমি হেসে উঠলাম, তবে ভাব নিতে বলে বসলাম না। অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বললাম, এতটা সস্তা নয় খেয়া, ভালোবাসি বলে সব কিছু করতে পারবো না, নেবার। আমিও কম কিসে, এবার রিজেক্ট করলে এই যে হাত গুটিয়ে নিব আর বাড়িয়ে দিব না, সোজা বাসায় গিয়ে আরেকটা বিয়ে করে সংসার করব। আমি হতভম্ব হলাম শরণের কথা শুনে। বলে কি লোক, খপ করে তার গুটিয়ে নিতে যাওয়া হাতটা ধরে ফেললাম। বেশ এগিয়ে বললাম, বেশ সাহস তো আপনার। জেনে রাখুন, আপনার এই পাড়ের বউটা মোটেও সুবিধার নয়। আমি অথয়ের মতো কিছুই বলবো না। আমি মরলে আপনি বিয়ে করবেন, আর আমি বেঁচে থাকতেই আপনি বিয়ে করতে চান? মাথা পাঠিয়ে দিব একদম। না, বাদ দাও, এত ভাবোয়ালি মেয়ের সাথে। তার উপর আমি বাচ্চার বাবা। তোমার সাথে আমার যায় না হয়তো, আমি না হয় আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বিয়ে করে নিব। ও আমাকে আগে থেকে আবার পছন্দ করে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে। আমি বেজায় রেগে গেলাম এই পর্যন্তে। বুকে অসহ্য এক ব্যথা নাড়া দিয়ে উঠল। বাসখাই গলায় বললাম, কই আপনার বেস্ট ফ্রেন্ড দেখি ডাকেন তো। অসুস্থ হলেন, একবারও তো সেবা করতে এলো না। এই শুনুন, রেগে যাচ্ছি আমি এখন, আমাকে রাগিয়ে দিবেন না কিন্তু। 4 বছর হলো ভালোবাসি, মাঝখানে ভুলেই গিয়েছিলাম প্রায়, তারপর হুট করে বিয়ে করে আনলেন। তারপর আমার হার্টের উপর অনেক অত্যাচারও করেছেন। তারপর আমি সিদ্ধান্ত নিলাম চলে যাব। তারপর আবার আমি ভালোবাসলাম। তারপর আপনি আমার হার্টের উপর অত্যাচার শুরু করলেন। কেন গো? আপনারা 203 কি শুধু আমার প্যানিক অ্যাটাকের কারণই হতে পারেন? আমার চিরস্থায়ী সুখের কারণ কি হতে পারেন না? আমার রাগ আসমকায় ধূপ করে যেন মাটিতে পতিত হলো। দেহ মন শান্ত হলো চোখের পলকে। শরণ আমার হাতটা আগের তুলনায় একটু শক্ত করে ধরতে যেন আমার ভিতর হতে কিছু কথা ছুটে বাহিরে চলে আসে। আমি তো সেদিন থেকে চেয়েছি আপনার সাথে সারাটা জীবন পার করতে। যেদিন জেনেছি আপনি আমার মনের মানুষ, তবে ওভাবে গুরুত্বহীন হয়ে থেকে যেতে চাইনি। আমিও একটু ভালোবাসা চেয়েছিলাম। এখন যখন আপনি বলছেন আমি আপনার প্রিয়জন প্রয়োজন দুটোই, তখন আমি আর আপনার প্যানিক অ্যাটাকের কারণ হতে চাই না। সরি, আমরাও লোকই আপনাদের ভালোবাসা দেখতে চাই না। হসপিটালে যে প্রেমের জায়গা, এটাও জানতাম না। সরি অ্যাগেইন। হঠাৎই তৃতীয় ব্যক্তির কণ্ঠস্বর কানে এলো। আমি চমকে উঠে শরণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। সামনে তাকাতে নজরবন্দি হলো প্রিয়া, নীলিমা, শান্ত আর সজীব। ইস, কি যে লজ্জার বিষয়। প্রিয়া কথাগুলো বলে মিটি হাসতে ব্যস্ত। শরণ যেন আমার চাইতেও দুধাপ উপরের অস্বস্তি নিয়ে বসে আছে। হটফট করে কাশি দিল সে। আমিও সুযোগ বুঝে তার চেয়ার টেনে ফ্রেন্ড নামক ভয়ঙ্কর মানুষগুলোকে পিছনে ফেলে একরকম পালিয়ে যেতে চাইলাম। পথে শুরু করে দিলাম আজ শরণের সাথে মিষ্টি ঝগড়া। আপনি একটা সভ্য ছাড়া লোক, অসভ্য। আজব তো, আমি আবার কি করলাম? তোমারই তো প্রেম পাচ্ছিল, কিন্তু আপনি আগে প্রেম কথা বলা শুরু করছিলেন। সেদিন এক মিষ্টি ঝগড়ার পর শরণের সাথে আবারও এই বাড়িতে আসা, তবে একটু ভিন্নভাবে, মুখে হাসি নিয়ে তারই চাওয়াতে। শরণের বেডরুম এখন আমার কারণেই উজ্জ্বল থাকে। অথয়ের শাড়িগুলো আমি শুয়ে দেখে আমি রেখে দিয়েছি আলমারির অন্য তাকে। যে অথয়কে কেন জানি না সম্পর্কে শুরুতে দেখার জন্য ভীষণ আগ্রহী ছিলাম, সে অথয়ের ছবি শরণ নিজে আমাকে দেখিয়েছে। আমার মাঝে মাঝে শরণের প্রতি ভীষণ ভালো লাগা কাজ করে, মন থেকে সম্মান আসে।
প্রথম ভালোবাসা সত্যি বলার মতো হয় না। শরণ যে খুব সহজে আমাকে মেনে নেয়নি এটা প্রমাণ করে মানুষরা সত্যি করে ভালোবাসতে জানে। যে পুরুষ প্রথম বউ হারিয়ে ফেলে তৎক্ষণাৎ দ্বিতীয় বউকে মনে জায়গা দিতে জানে। আমি বলবো সেই পুরুষ সত্যি করে কাউকে ভালোবাসতে জানে না। পরদিন দ্বিতীয় বউ মৃত্যুকে বরণ করে নিলে আগামীতে সে তৃতীয় নারীও ঘরে তুলতে পারবে খুব সহজে। দেখতে দেখতে দিনগুলো কেটে রোজা পুড়িয়ে চলে এলো ঈদ। পেরিয়ে গেল সেও। দিয়ে এলো অঙ্কন আর প্রিয়ার বিয়ে। ঈদের 2 দিন পর প্রিয়াকে তুলে নেওয়া হলো অঙ্কনের বাসায়। এরই মাঝে তাদের হানিমুনের ব্যবস্থাটাও করা হলো। হঠাৎ একদিন প্রিয়া এসে হাজির আমার ঘরে চৌকাঠে, বেশ ভোরে, ঈদের 10 দিনের মাথাতেই। ভীষণ অবাক আমিকে খচ্চর মেয়েটা আরও অবাক করে দিয়ে সোজা আমার আলমারির নিকট চলে যায়। আমি প্রশ্ন করতে গেলে বাধা হয়ে দাঁড়িয়ে জুড়ে দেয় শ্বশুরবাড়ির গল্প। এই ঈদে মহারানী মেহেদি দেয়নি, বিয়ের আগের দিন দিয়েছে। তবে রহস্যজনকভাবে এক হাত তার পাকেই ছিল। সেই হাত বাসর রাতে অঙ্কনের সামনে মেলে দিয়ে বলেছিল তার বাচ্চাকালের বাসনা। বাসর রাতে বর তাকে মেহেদি দিয়ে দিবে। তারপর অঙ্কন প্রিয়ার হাতে মেহেদি দিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর করে মেহেদির ছোঁয়ায় লিখেছে মাথা মোটা একটা। প্রিয়ার আবেগের মূল্য বেচারা এভাবে দিল, ভাবতে আমার হাসি পায়। প্রিয়ার অমন করে হুটহাট আগমনের কারণ হলো আমার আর শরণকেও যেতে হবে ওদের সাথে। এটা প্রিয়ার শখ, জেদ বা জোরাজোরি। আমার মন যাওয়ার জন্য একটু আটটু আনচান করলেও শরণের কানে এ কথা তোলার সাহস করে উঠতে পারলাম না। 2 দিন হলো সে ভালো নেই, তার মন বড্ড খারাপ, হয়তো অথৈর কারণে। তবে আমার উপর তার কোনো প্রভাব সে ফেলে না। দিব্যি সাজে সোয়াকে কোলে নিয়ে আমাকে পাশে রেখে গল্প করে, চায়ে চুমুক দেয়। পায়ের অবস্থা মোটামুটি ভালো দিকে, ব্যান্ডেজ খুলে আনা হয়েছে 3 দিন আগে। প্রিয়া বড্ড সাহস নিয়ে শরণকে বলে বাড়ির বাহিরে গিয়ে অঙ্কনের সাথে গাড়িতে বসতে। এই সকালে মিলে একটু হাওয়া খেয়ে আসবে। শরণ মেয়েদের সাথে কম কথা বলে কি না, তাই সে ঈষৎ বিরক্তি নিয়ে সাবধানে হেঁটে চলে যায় অঙ্কনের কাছে। তার যেতে খুব একটা অসুবিধা হলো না। হসপিটাল থেকে ফেরার পর নিচতলায় একটা রুমে সোয়া, আমি আর শরণ থাকছি। শরণ চলে গেলে প্রিয়া আমার হাত টেনে বলে জলদি চল, ট্রেনে যাব আমরা, সকাল 8টায় ট্রেন। আমি দিশাহারা হয়ে ওর কথাতে তাল লয় সুর সব দিয়ে দড়িকড়ি করে সোয়ার কিছু জামা আমার ব্যাগে নিয়ে নিলাম। সাথে শরণের 3টা করে শার্ট প্যান্ট আর ওষুধের বক্সটা নিয়ে ছুটলাম। ঘুমন্ত সোয়াকে প্রিয়া কোলে তুলে নিয়ে এক প্রকার দৌড় শুরু করে। আমার মন হুটহাট আনন্দে নেচে ওঠে। মনের সাফা এক বয় রেখে গাড়িতে উঠে পড়লাম। সকলে এক গাড়িতে। অঙ্কন ড্রাইভ করছিল। শরণ তার পাশে বসে ভরপুর বিরক্তি নিয়ে কয়েকবার বলে, এভাবে সকালের হাওয়া খায় মানুষ গাড়িতে বসে? কেউ কোনো জবাব দেয় না তার কথায়। অবশেষে যখন সকলে রেল স্টেশনে পৌঁছায় তখন বুদ্ধিমান সিআইডি অফিসার সব ধরেই ফেলল। চোখ ভারতে রাগ আর বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি এসবের খেয়া? তুমি ব্যাগ গুছিয়ে রেডি? আমি কিছু জানি না? আমার পায়ে তো সমস্যা, ডিসগাস্টিং। সমস্যার জন্য কোনো সমস্যা নেই, ডাক্তার তো সাথেই আছে, তাই না? শরণ অগ্নিভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি তোয়াক্কা করিনি, সোয়াকে লাগিয়ে দিই। তার বেড়াতে যেতে চাওয়ার বায়নার পিছনে পরোক্ষভাবে আমি কারণ হয়ে যাই। চুপি চুপি বললাম, তোমার বাবাকে বলো আমরা ট্রেনে করে বেড়াতে যাব, অনেক মজা হবে, ব্যাস। এতেই কর্ম ফয়সালা হয়ে যায়। ট্রেন জার্নিটা শরণের কারণে একটু গুমোটি কাটলো, তবে সোয়ার কারণে মজা ছিল। প্রিয়ার অঙ্কন আলাদা কামরায় ছিল, তবে লম্বা জার্নির এক সময়ে আমাদের কামরায় এসে সোয়াকে নিয়ে গিয়েছিল তাদের কাছে। মাগরিবের আজান দিতেই আমাদের ট্রেন জার্নির সমাপ্তি ঘটে। সন্ধ্যা নামার পরে পৌঁছালাম সিলেটে। প্রিয়া ট্রেন থেকে নেমে আমাকে বলে উঠল, সারপ্রাইজ দোস্ত, এভাবে হুটহাট ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল না তোর? দেখ, আমার কারণে তুই ফ্রিতে স্বামী সন্তান নিয়ে ঘোরার সুযোগ পেলি। কথাটা আজীবন মনে রেখে আমাকে শ্রদ্ধা করিস। প্রিয়ার কথার কারণে আমি হেসে ওর গলা জড়িয়ে ধরে বললাম, লাভ ইউ দোস্ত। বলে দেই, আমার কথার মাঝে অঙ্কন আর শরণ মিলে গাড়ি ঠিক করে, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তৈরি। সকলে মিলে গাড়িতে চড়ে আবার রওনা হলাম রিসোর্টের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে এসার আজান দিয়ে দিল। আমাদের 2 দম্পতির রুমগুলো হলো পাশাপাশি। ক্লান্ত শ্রান্ত আমরা 3 জন ঠাস ঠাস করে পড়ে গেলাম বিছানার মধ্যে। সোয়া কথা জোরে খুলে দিল, দুষ্টমিতে মেতে উঠলো আমার সাথে। শরণ বন্ধ চোখে চেয়েছিল বিছানায়। এমন সময় হঠাৎ সোয়া বলে উঠল, মা চলো বাহিরে যাই, আমরা ঘুরতে যাব না? তুমি না বলেছিলে ঘুরতে যাব, অনেক মজা হবে। কথা সম্পন্ন হওয়ার পূর্বে আমি সোয়ার মুখ চেপে ধরতে বাধ্য হলাম। শরণ যদি বুঝে যায় মেয়েকে আমি উস্কে দিয়েছি, তখন এই ঘরে শুরু হবে কথার ঝড়। এক ঝটকায় শোয়া থেকে উঠে সোয়াকে কোলে তুলে নিলাম। বুজুং বাজুং কথার বাজে সোয়ার কথা লুকাতে ব্যস্ত হয়ে বেলকনির দিকে ছুটলাম আমি। শরণের পানে তাকাতে দেখি সে নিষ্পলক তাকিয়ে আছে আমার দিকে, চোখের দৃষ্টির আগে পড়া। আমি সশব্দে হেসে উঠলাম। গুটি গুটি পায়ে বেলকনির দিকে অগ্রসর হওয়ার কালে একটু রসিকতায় ডুবে বললাম, ও আর মাইয়ার বাপ,
শুনুন, এত গোম্বা গড়ন কিন্তু ভালা না। আনের গোম্বাও মেলা সুন্দর হয়, এত সুন্দর কইরা গোম্বা করতে নাই। আমার এ কথার পিঠে স্মরণের অভিব্যক্তি কেমন ছিল সে কথা আমি বলতে পারবো না, তবে সোয়া কিছু বুঝে বা না বুঝে খিলখিল হাসিতে মেতে উঠল আমার কোল থেকে। ডাক পাওয়া গেল একটা কোকিলের। গ্রীষ্মের সময়ে যে যেন সঙ্গী হারিয়ে একাই ছিল এই চা বাগানের উঁচু গাছের মাথাতে। তেজস্বী সূর্য তেজ নিয়ে মাথার উপর। আমি সোয়ার হাত ধরে হাঁটছিলাম এক পা দুপা করে। পাশেই স্মরণ, তার থেকে কিছুটা দূরে প্রিয়া হাঁটছে। একটু আগে সকালের সূচনা হতেই 5 জনে খাওয়ার পাড় চুকিয়ে নেমে পড়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে। বেশি দূর পর্যন্ত যাওয়া স্মরণের জন্য অসম্ভব। পায়ের চোট নিয়ে এত হাঁটাহাঁটি মোটেও ঠিক হবে না। প্রিয়া তোরা এগিয়ে যা, আমরা আর না যাই, ওখানটায় বসি। স্মরণের কথা ভেবে এই কথা বললাম। আমার কথা শেষ হতেই প্রিয়া বলে উঠল, আমরাও বেশি দূর যাবো না, এখানেই তুই ভাইয়াকে নিয়ে বস। এই চা বাগানের মধ্যে থেকে আমরা ঘুরে আসছি। তাই করলাম। স্মরণের সাথে গিয়ে পুরো করে বিছিয়ে থাকা ঘাসের উপর বসে পড়লাম। অঙ্কন ইতিমধ্যে সোয়াকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। প্রিয়াও যাচ্ছে পিছু পিছু। একটা দূরত্ব অঙ্কনের সাথে আমার লক্ষণীয়। আমিও একটু সুযোগের অপেক্ষায় থেকে তার থেকে দূরে চলি। স্মরণ কখনো অঙ্কনের বিষয় নিয়ে আর মুখ খোলেনি। সেই যে আমার হাতে মোটা চুনে নাকফুল পরিয়ে দিয়েছে, তারপর তো বিয়ে। আর তারপর ও বিষয়টা বিশ্বাসের প্রলেপ দিয়ে যেন ঢেকে দিয়েছে স্মরণ। চলো হেঁটে আসি, বসে থাকতে ভালো লাগছে না। হঠাৎই স্মরণের বলে ওঠা বাণী। আমি কিছুটা দ্বিধা করে বললাম, আপনার পায়ে সমস্যা হবে না? সমস্যার জন্য কোনো সমস্যা নেই, ডাক্তার সাহেবও আছে। আমি মৃদু হাসলাম। আমার বোকার মতো কথা বলা স্মরণ কফি ফিস্ট করে উগড়ে দিল। বসা থেকে উঠে স্মরণের পাশাপাশি হাঁটতে লাগলাম নগ্ন পায়ে। স্মরণ পায়েও একইভাবে ঠাঁই পেল না জুতো। এক পা দু পা বেশ কয়েক পা হাঁটার পর হঠাৎই স্মরণ বলে উঠল, তুমি একটা স্কুলে জব করো তাই না? তার গলার স্বরটা অন্যরকম শোনালো। কিছুটা ঘাবড়ে গেলাম আমি অজান্তেই। মিহি সুরে বললাম, সে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তুমি কি জানো খেয়া, তুমি আমার বয়স দিনকে দিন বাড়িয়ে দিচ্ছ। অযথা আপনি আপনি ডেকে আমাকে বুড়ো বানিয়ে দিচ্ছ। আমি হতবাক হলাম স্মরণের কথা শুনে। এরপর আরও বেশি হতবাক হলাম তার বেপরোয়াভাবে বলে ওঠা কথা শুনে। চাকরি ছাড়বে, পড়ালেখায় মনোযোগ দাও। বিসিএস দিয়ে কলেজে জয়েন হতে না পারলে খবর আছে। আর আমি তোমার বুড়ো জামাই না, আপনি আপনি করে ডাকাডাকি বন্ধ করবে। আবার যদি এই সর্বনাশা শব্দ মুখে আনো, তাহলে তোমাকে কবরস্থানে রাতের বেলা রেখে চলে আসবো। মনে আছে তোমার পিঠে ভূত হাত রেখেছিল? স্মরণ শেষোক্ত কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো। ভীষণ ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। সেই দিনের কথা মনে হতে বুকে দুম করে যেন মাদল বাজছে। স্মরণ আমার এই ভয়ের সুযোগ লুপে নিল। চাপা হাসি ঠোঁটে রেখে বলে, চাকরি ছেড়ে দিবা? আমি ভয়ে জবাব দিলাম, হ্যাঁ। আমাকে তুমি বলে ডাকবে? হ্যাঁ। গুড। স্মরণ হাসি মুখে চা বাগানের মধ্যে প্রবেশ করলো। আমার বোকা মস্তিষ্ক তখন ভাবতে লাগলো, শর্তগুলো মেনেই নিই। যদি ওটা অথয়ের আত্মা হয়ে থাকে, যদি স্মরণের কথা অমান্য করলে আমার ওপর চেপে বসে। ও মা গো! ভাবতে আমার চোখ মুখ খিসে বন্ধ হয়ে আসে। লাফালাফি শুরু হয় ভয়ে। বাবা, আমার একটা এইটুকু ভাই লাগবে। আমার বোকা বোকা ভাবনাগুলো উড়ে পালালো সোয়ার কণ্ঠে। স্মরণের মুখটা শুকিয়ে গেল। রাজ্যের জড়তা আড়ষ্ঠতা এসে ভিড় জমিয়েছে তার মুখে। আমার এবার হাসি পেল। বেশ ভালো পরিস্থিতিতে ফেলেছে সোয়া। আমাকে তো একটু আগে ভূতের ভয় দেখালো, ধরে নিলাম এটা তার শাস্তি। তোমাকে এটা কে বললো? প্রিয়া আন্টি বলেছে, একটা ছোট ভাই আসলে আমি ওর সাথে খেলতে পারবো। আমার আর একা একা লাগবে না। তুমি কোথায় একা? এই যে আমি আছি, অঙ্কন আছে, প্রিয়া আছে, তোমার খেয়ামা আছে। তোমরা তো বড়, বড়দের সাথে কি খেলা যায়? খেলতে হলে তো ছোট বাচ্চা লাগে। স্মরণ পেশে গেছে দারুণভাবে। আমি আর এগিয়ে যাচ্ছি না। সোয়ার কথা শোনার জন্য কান পেতে রইলাম। ও মা, বাবাকে বলো না একটা বাই এনে দিতে। আজকে আনতে বলো, আমাকে বাইক এনে এনে দিতে বলো। আমার ফ্রেন্ড মেধারও ভাই আছে, আমার কেন নেই? আমাকে এনে দিতে বলো। কথায় আছে, হাসলে কপালে দুঃখ আছে। আমার এই মুহূর্তে মনে হচ্ছে বিষয়টা আসলেই সত্যি, খাঁটি কথা। আমার একটু উচিত হয়নি স্মরণের পরিস্থিতি দেখে মিটিমিটি হাসার। হাসি পেলেও আমার চেপে যাওয়া উচিত ছিল। আমি না হাতে পেরে অজ্ঞান হয়ে গেলেও আমার হাসা অপ্রাঞ্ছনীয় ছিল। কেন যে ছোট বাক্যটা মানতে পারলাম না। এখন যে আমার লজ্জায় কান্নাই পাচ্ছে। পাজি প্রিয়াকে আমার ইচ্ছে হচ্ছে নর্দমায় চুলো ফেলতে। সোয়া দেখো, গাছে পাতা। যেন মাথা এলোমেলো হয়ে গেল আমার। কথা কাটাতে গিয়ে বলে ফেললাম বেকুব বাক্য। সোয়া চোখ দুটো বড় বড় করে বলল, গাছেই তো পাতা থাকবে, আমি দেখেছি এগুলো। তুমি বাবাকে বলো একটা বাই এনে দিতে। এবার আমার মাটির নিচে ঢুকে পড়ার ইচ্ছে হলো। স্মরণ গলা খাঁকড়িয়ে দিল বেশ জোরে। তারপর হঠাৎই কণ্ঠ খাদে নামিয়ে বলল, গায়ের উপর একটা লতা পড়লে যে বলে ভূত পিঠে হাত রেখেছে, তাকে যদি আমি অন্ধকারে চুই, তাহলে না জানি আমাকে কি বানিয়ে দিবে।
কানটা আমার বেশ সজাগ। স্মরণের কণ্ঠ কানে এলো খুব সহজেই। আমি লজ্জা পেলাম কম, হতবাক হলাম বেশি। সেদিন তার পিছু গিয়ে অথয়ের কবরস্থানে আমি লতাকে ভূত ভেবেছিলাম, আবার সেই কিনা এই লতাকে হাতিয়ার করে আমাকে শর্তে রাজি করালো। ওহ মাই গড, এটা তো রীতিমতো ধোঁকা। এই লোকটা তো আসলে সুবিধার নয়। ওটা লতা ছিল। তাহলে আমি আপনার শর্তে রাজি না। কথা দিয়ে কথা ভঙ্গ করতে হয় না, আল্লাহ পাপ দেয়। নীতিবাক্য শুনিয়ে দিল সে। তারপর সোয়ার দিকে তাকিয়ে বলল, বাইতো বাজারে কিনতে পাওয়া যায় না মা। বাই পেতে হলে আল্লাহর কাছে চাইতে হয়, অপেক্ষা করতে হয়। কতদিন? 1 বছর। তাহলে আমাকে এনে দিবে তো 1 বছর পর? তোমার মা জানে। স্মরণের সরল বাক্য। সোয়া আমার দিকে তাকালো আশা ভরা দৃষ্টি নিয়ে। স্মরণ সামনে অগ্রসর হচ্ছে। সোয়ার চোখের পলক পেল না। আমি লজ্জা ঠেলে দূরে পাঠাতে চাইলাম, কিন্তু ব্যর্থ হলাম। তবু মুখের স্বাভাবিক ভাবভঙ্গি টেনে এনে সোয়াকে বললাম, 1 বছর পর আসবে কেউ, কিন্তু ভাই আসবে নাকি বোন আসবে জানি না তোমা। আমার বোন হলেও হবে মা। কথাটা বলে সোয়া ঝাপটে ধরল আমাকে। খুশিতে যেন সে আত্মহারা। আমি ওকে কোলে তুলে নিয়ে স্মরণকে অনুসরণ করে হাঁটতে লাগলাম সামনে। এই মুহূর্তে মনে অন্যরকম এক অনুভূতি। বুকের হৃৎপিণ্ডে দুকপুক করে অনুভব করার মাঝেও খুঁজে পেলাম অন্যরকম ভালো লাগা। প্রায় 5 মিনিট হাঁটার পর দেখা পেলাম প্রিয়ার অঙ্কনের। চা বাগানের মাঝেই হাঁটছে। আমাদের থেকে দূরে বটে, তবে আমরা যেন একই সরল রেখায়। মনটা হঠাৎই ভীষণ ভালো হয়ে গেল। প্রিয়া গান ধরেছে। চলো প্রিয়, শেষ বিকেলে তুমি আমি নতুন এক অধ্যায় গড়ি। পুরনো সব স্মৃতি বুকের প্রেমে বন্দি রাখি। তোমার কাঁধে মাথা রেখে বলে যাই, দুঃখ কি বলো প্রিয়? হবে নাকি কখনো এমন হঠাৎই এসে বলে দিবে ভালোবাসি ভীষণ? চলো না প্রিয়, শেষ বিকেলে তুমি আমি নতুন এক অধ্যায় গড়ি। সোয়া নির্চুপি ছিল। আমি অনুভব করেছিলাম প্রিয়ার গান। দৃষ্টি রেখেছিলাম স্মরণকে। সে তো সামনের পথে হাঁটছেই। আমি তো ভালো লাগা নিয়ে নিষ্পলক তাকিয়ে আছি। আমার এই ভালো লাগার বেড়িবাঁধ হঠাৎই ভেঙে দিল স্মরণ। প্রিয়ার গলার সাথে সে সুর ধরে গেয়ে উঠল একই গান। আমি চমকে উঠেই থমকে গেলাম। মধুর মতো কানে বাজতে শুরু করলো তারই কণ্ঠ। প্রিয়া অদর হতে চাইল স্মরণের পানে, তবে স্মরণ চাইল না। অঙ্কন প্রিয়ার চাইতে কিছুটা এগিয়েছিল। প্রিয়া এই দূরত্ব গুছিয়ে দিল নিমিষেই। দৌড়ে গিয়ে অঙ্কনের বাহুতে মাথা ঠেস দিয়ে সে আরও চমৎকারভাবে গাইতে লাগলো গান। ইস, এত সুন্দর কেন হয়ে উঠল মুহূর্তটা। আমার ইচ্ছে হলো থমকে দে এই মুহূর্তগুলো, নয়তো নয়তো বন্দি করি এগুলো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শেষ বিকেলে তুমি আমি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।